থ্যাংক ইউ। আমরা স্টার্ট করব আজকের ক্লাস। আমার স্লাইডটা দেখা যাচ্ছে? ওকে, সো আমাদের এটা প্রথম ক্লাস। কোর্সের নাম তো জানেন আপনারা নাকি? সাবজেক্টের নাম জানেন তো? জি স্যার, অ্যাসুরেন্স। ওকে, জি স্যার। অ্যাসুরেন্সের আজকে প্রথম ক্লাস। আমরা অ্যাসুরেন্সে পড়াবো। আমি, আমার সাথে আরেকজন থাকবে, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মামুন এফসিএ। আমার নাম হচ্ছে মাসুদ আলম চৌধুরী। সো আমি এবং মামুন ভাই আমরা দুজন মিলে আপনাদের অ্যাসুরেন্স কোর্সটা কভার করব। অ্যাসুরেন্সের টোটাল 8টা চ্যাপ্টার আছে। সো মেইন টপিকে যাওয়ার আগে জাস্ট আমি একটা ওভারঅল গাইডলাইন দিচ্ছি আপনাদেরকে। অ্যাসুরেন্সের টোটাল 16টা চ্যাপ্টার, তার মধ্যে আমি 8টা চ্যাপ্টার পড়াবো, মামুন ভাই 8টা চ্যাপ্টার পড়াবেন, আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে চ্যাপ্টার 5 দিয়ে আমি স্টার্ট করব। সো আমার পার্ট থেকে আমি চ্যাপ্টার 5 to 12 মানে 5 থেকে 12 কভার করব। মামুন ভাই কভার করবেন 1 থেকে 4, এরপর 13 থেকে 16। সো এখানে 8টা, আমার এন্ড থেকে টানা 5 থেকে 12। সো আপনারা স্টার্ট করার আগে যেটা জানবেন, আমাদের প্রত্যেকটা সাবজেক্টে স্পেসিফিকেশন গ্রিড দেয়া থাকে। অর্থাৎ অ্যাসুরেন্সে আপনি যদি টোটাল 16টা চ্যাপ্টার কভার করেন, আপনার কোন পার্ট থেকে পরীক্ষায় কত মার্কের কোশ্চেন আসবে সেটা টপিক ওয়াইজ এটা একটা ব্রেকডাউন আছে। এর এক্সাম কোশ্চেন যখন আপনারা পাবেন পরীক্ষায়, এটা একদম স্ট্রিক্টলি মেনটেন করা হয়। প্রথমে চ্যাপ্টার 1 থেকে 4 কনসেপ্ট, প্রসেস অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্স, এই পার্টটা কভার করবে। এরিয়াটা চ্যাপ্টার 1 to 4। এখান থেকে আপনারা পরীক্ষায় টোটাল 20% মার্ক কোয়েশ্চেন পাবেন। টোটাল কোয়েশ্চেনের 20% কোয়েশ্চেন পাবেন চ্যাপ্টার 1 থেকে 4-এর মধ্যে। দেন হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল, এটা হচ্ছে চ্যাপ্টার 5 to 9। এখানে পাবেন আপনার 25 মার্কস কোয়েশ্চেন টোটাল কোয়েশ্চেনের। দেন হচ্ছে গ্যাদারিং এভিডেন্স অন অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে চ্যাপ্টার 10 থেকে 13, এখান থেকে 35% পাবেন। ফাইনালি প্রফেশনাল এথিক্স অ্যান্ড রেগুলেটরি ইস্যুস, এটা হচ্ছে চ্যাপ্টার 14 থেকে 16, এখান থেকে আপনার 20% কোয়েশ্চেন পাবেন। তাহলে টোটাল 100% হয়ে গেছে না? আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? যদি আরেকবার কাইন্ডলি বলতেন ভালো হইতো। টোটাল অ্যাসুরেন্সের 100 মার্কের কোয়েশ্চেন কভার করবে। অ্যাসুরেন্স তো 100 মার্কের পরীক্ষা হবে, জানেন তো? জি স্যার। জি স্যার। 100 মার্কের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ দেয়া আছে। পরীক্ষায় কোয়েশ্চেন যখন করবে, কোয়েশ্চেন যখন সেট করবে, এভাবে কোয়েশ্চেনটা সেট করা হবে। চ্যাপ্টার 1 থেকে 4 এতটুকু পড়লে আপনি টোটাল 100-র মধ্যে 20% কোয়েশ্চেন পাবেন। চ্যাপ্টার 5 থেকে 9 এটা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল পার্ট বলে, এই পার্টটা ফুললি আমি কভার করব। এখান থেকে 25% কোয়েশ্চেন পাবেন।
দেন চ্যাপ্টার 10 থেকে 13 এটাকে বলে গ্যাদারিং এভিডেন্স অন এন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, মানে অডিট ডকুমেন্টেশন, অডিট এভিডেন্স, এই পার্টগুলো কভার করবে চ্যাপ্টার 10 থেকে 13। এখান থেকে 35% কোয়েশ্চেন আসবে পরীক্ষায়। আর প্রফেশনাল এথিক্স এন্ড রেগুলেটরি ইস্যু, সেটা কোড অফ এথিক্স বলে, এটা হচ্ছে চ্যাপ্টার 14 থেকে 16। এই পার্ট থেকে টোটাল 20% কোয়েশ্চেন আসবে। টোটাল 100% কোয়েশ্চেন আপনি কোন কোন চ্যাপ্টার পড়লে কত পার্সেন্ট কোয়েশ্চেন পাবেন, এটার গাইডলাইনটা পেয়ে গেলেন। এবং এটা পরীক্ষার কোয়েশ্চেন সেট করার সময় এটা স্ট্রিক্টলি মেনটেন করা হয়। তো এর মধ্যে আমার পার্টটা, আমার সাথে আপনারা যে পার্ট করবেন এখান থেকে আপনারা অ্যারাউন্ড 55 মার্কের কোয়েশ্চেন পাবেন। আর মামুন ভাইয়ের পার্টটা কভার করলে আপনারা 45 মার্কসের কোয়েশ্চেন পাবেন। সো চ্যাপ্টার 5 থেকে 12 এই পার্টটাতে অ্যারাউন্ড 55 মার্কের পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, আমি যে পার্টটা কভার করব। সো আমি আপনাদের সাথে টোটাল 10টা ক্লাস নেব 8টা চ্যাপ্টারের জন্য। সো 10টা ক্লাস বলতে, যেমন আজকে আমাদের একটা ক্লাস হচ্ছে, যেদিন 3 ঘন্টা ক্লাস ওই দিন 2টা ক্লাস হবে, আর যেদিন 1.5 ঘন্টা ওই দিন ক্লাস হবে একটা। আজকে একটা ক্লাস কভার হচ্ছে 4টা থেকে 5:30টায়। এভাবে আমি টোটাল 10টা ক্লাস নেব। আর এরপরে যদি 10টার পরে আমি ইভেন এডিশনাল ক্লাসও নিতে পারি। এডিশনাল ক্লাস যদি নেই সেক্ষেত্রে আমি আমার চ্যাপ্টারের বাইরে গিয়ে হয়তোবা অন্য পার্ট থেকে কিছু কভার করে ট্রাই করব। ঠিক আছে সবাই, এই পার্টটা ক্লিয়ার সবাই? এক্সাম গাইডেন্সটা জি স্যার। জি স্যার। ওকে, তো আমি মনে করি আর কোনো কোশ্চেন নাই। ওকে, আমরা মেইন টপিকে চলে যাব। আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্টারনাল কন্ট্রোল। এটা হচ্ছে আমাদের অ্যাসুরেন্সের চ্যাপ্টার কত? 5। চ্যাপ্টার 5। তার প্রথমে আমরা এটার ফাউন্ডেশনসটা জানবো এবং কোর কনসেপ্ট জানবো, ইন্টারনাল কন্ট্রোল আসলে কি। আমরা প্রথমে ডেফিনিশনটা যদি দেখি ইন্টারনাল কন্ট্রোলের, আমাদের অডিট অ্যাসুরেন্সের মোস্টলি অনেক অনেক ডেফিনিশন এবং অনেক টপিক আসছে আইএসএ থেকে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং। সো আমি ট্রাই করব আইএসএ এর রেফারেন্স থেকে এবং আমাদের ম্যানুয়ালে যা আছে। আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই, আমার যে সিনপসিস আমি আপনাদেরকে ইমেইলে দিয়েছি, অনেকে পেয়েছেন, হয়তো কেউ কেউ মিস করতে পারেন, কারণ সবার মেইলে হয়তো বা যাবে না, 8-10 জন মিস করতে পারেন। সো আপনাদের মনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তাই না? জি স্যার আছে। আপনাদের যদি গ্রুপ থেকে থাকে ওই গ্রুপে শেয়ার করে দিবেন, তাহলে বাকিরা সবাই পেয়ে যাবে। আচ্ছা, আমার সিনপসিসটা ফুললি ম্যানুয়ালের সাথে 100% ম্যাচ নাও করতে পারে, বাট টপিকগুলো কভার করব। তো যেটা আপনারা করবেন, আপনার ক্লাসগুলো রেগুলার ফলো করবেন, ফলো করলে আপনার প্রত্যেকটা টপিক ক্লিয়ার হয়ে যাবে, মানে আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আপনি জাস্ট ম্যানুয়ালটা গো থ্রু করবেন। আর এক্সাম প্রিপারেশনের জন্য আপনি শুধু ক্লাসটা ফলো করবেন, আর আইসিএবির যে ম্যানুয়াল আপনাদের কাছে আছে, যেদিন যে চ্যাপ্টার পড়বেন সাথে সাথে ম্যানুয়ালে ওই চ্যাপ্টারটা জাস্ট একবার গো থ্রু করবেন, তাহলে আপনার প্রিপারেশন হয়ে যাবে। এর জন্য এক্সট্রা কোনো রকম বই বা আদার কোনো রকমের গাইড কোনো কিছু লাগবে না। আর আমি আপনাদেরকে আজকে ক্লাসের পরে আমার পার্টটা কভার করে প্লাস এডিশনাল মামুন ভাই 3-4টা কভার করে একটা স্যাম্পল কোশ্চেন এবং সাথে সাজেস্টেড আনসার দিয়ে দেবো। সো আপনারা প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করে ওই চ্যাপ্টার রিলেটেড কোয়েশ্চেনগুলো সলভ করার ট্রাই করবেন। মানে কিছু স্পেসিফিক কিছু কুইজ থাকবে, আপনাদের কোয়েশ্চেন প্যাটার্ন তো হবে এমসিকিউ টাইপ, জানেন তো। আপনাদের কোনো কিছু লিখতে হবে না, আপনাদের আইটি বেস এক্সাম হবে ঢাকা, চিটং এবং বিভিন্ন এক্সাম সেন্টারে। সো আপনারা জাস্ট কম্পিউটারের সামনে বসবেন, এমসিকিউ টাইপ এক্সাম হবে, ওইখানে জাস্ট টিক দিয়ে আপনারা আনসার করবেন। আচ্ছা, ইন্টারনাল কন্ট্রোল, আমি জাস্ট একটু ব্যাকগ্রাউন্ডটা বলি স্টার্ট করার আগে। হোয়াট ইজ ইন্টারনাল কন্ট্রোল? ইন্টারনাল কন্ট্রোলটা কেন দরকার হয় এবং ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশন, আমরা হোয়াই ইন্টারনাল কন্ট্রোল, কেন ইন্টারনাল কন্ট্রোল কম্পোনেন্ট গুলো পড়ার চেষ্টা করব। ইন্টারনাল কন্ট্রোলটা আমরা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কমপ্লিট করব আমাদের মধ্য থেকে, তো আমরা যখন কমপ্লিট করব আমাদেরকে বলা হবে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট।
তাহলে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের দুটো রোল থাকে, একটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন সার্ভিস, একটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন প্র্যাকটিস। তাহলে আমাদের মধ্যে আমরা যারা কোয়ালিফাই করব, পাস করব, আমরা আইদার কেউ মার্কেটে কর্পোরেট সেক্টরে চাকরি করব, আর কেউ আমরা কর্পোরেট সেক্টরে চাকরি নাও করতে পারি, আমরা প্র্যাকটিস করব। মানে আমরা হয়তোবা নিজেরা কোনো একটা অডিট ফার্ম দিয়ে স্টার্ট করব অডিট প্রফেশনটা, অথবা আমরা কোনো একটা অডিট ফার্মের পার্টনার হব বা অডিট ফার্মে কাজ করব। তাহলে আমি যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কমপ্লিট করার পরে অডিট সার্ভিসটা প্রোভাইড করি, তাহলে আই উইল বি দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন প্র্যাকটিস। যদি আমি অডিট প্র্যাকটিসের সাথে নিজেকে ইনভলভ না রাখি, আমি যদি কোনো কর্পোরেট সেক্টরে চাকরি করি, তাহলে আই উইল বি দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন সার্ভিস। তাহলে আমাদের রোলটা হবে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হওয়ার পরে আইদার ইন সার্ভিস অর ইন প্র্যাকটিস। তাহলে প্র্যাকটিসে থাকলে আমরা অডিট সার্ভিস প্রোভাইড করব কোনো একটা অডিট ফার্মের সাথে থেকে, অথবা অডিট ফার্মের মালিক হয়ে, ওনার হয়ে, পার্টনার হয়ে, অথবা আমরা কোনো কোম্পানিতে চাকরি করব। এখন আসেন, আপনি যখন কোয়ালিফাই করবেন, আমি ধরে নিলাম আমাদের সাথে যারা আছে আমরা প্রত্যেকেই সিএ কোয়ালিফাই করব টাইমলি এবং দ্রুততম সময়ের মধ্যে। তাহলে যারা হ্যান্ড রেজ করছেন, হ্যান্ড ডাউন করেন, হ্যান্ড নামাই ফেলেন যদি কোনো কোয়েশ্চেন না থাকে। পরে কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন। আমরা ধরে নিলাম আমাদের মধ্যে যারা আছেন তারা আমরা দ্রুততম সময়ের মধ্যে কোয়ালিফাই করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে যাব, হয়ে আমরা কেউ প্র্যাকটিস করব, কেউ সার্ভিসে যাব। এখন আমরা প্রথমে চিন্তা করব এই চ্যাপ্টারের সাথে লিঙ্ক করে, আমি প্র্যাকটিসে যাব না, আমি সার্ভিসে যাব। ফর এক্সাম্পল, আমি কোয়ালিফাই করে কোনো একটা কোম্পানিতে ফাইন্যান্স কন্ট্রোলার হিসেবে অথবা চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে জয়েন করব, অথবা আমি ফাইন্যান্স ম্যানেজার হিসেবে জয়েন করব। আমরা জানি যে আমরা সিএ কোয়ালিফাই করলে সাধারণত মানে ছোট পজিশনে আমরা স্টার্ট করি না, আমাদের ক্যারিয়ার স্টার্ট হয় সিনিয়র লেভেলে। আপনি যদি ফাইন্যান্স কন্ট্রোলার হিসেবে জয়েন করেন কোন কোম্পানিতে বা সিএফও হিসেবে জয়েন করেন, তাহলে আপনার রোল কি হবে? ওই কোম্পানি আপনাকে কেন রিক্রুট করবে? আমাদের কারো বেসিক আইডিয়া আছে আমরা কোন একটা কোম্পানিতে ফাইন্যান্স কন্ট্রোলার বা সিএফও হিসেবে কেন জয়েন করব? কোম্পানির এক্সপেকটেশন আমাদের কাছে কি হবে? আমি কি করব কোম্পানির জন্য? to assess the financial condition. ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা অ্যাসেস করব শুধু, নাকি? দেন আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোয়ালিফাই করবেন, কোন একটা কোম্পানি আপনাকে রিক্রুট করলো, আপনার ধরেন আপনাকে একদম স্টার্টে আপনাকে স্যালারি পে করলো 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা, এবং আপনাকে একটা ফুল টাইম গাড়ি দিল। এখন আমাদের অনেকের ধারণা আমি যেহেতু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাইলে আমাকে মনে হয় তাদের অ্যাকাউন্টিং করার জন্য দিবে, শুধু অ্যাকাউন্টিং স্ট্যাটাস জানার জন্য দিবে, তাই না? কেন আমার নামের সাথে অ্যাকাউন্টেন্সি আছে, তার মানে কি আমি শুধু অ্যাকাউন্টিং করব? আমি শুধু অ্যাকাউন্টিং করব না, অ্যাকাউন্টিং হচ্ছে একটা ক্লারিক্যাল জব। ঠিক আছে, আমি এটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। অ্যাকাউন্টিং করার জন্য আপনাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া লাগবে না। অ্যাকাউন্টিং করার জন্য কেউ যদি কমার্স থেকে এইচএসসি পাস করে, অ্যাকাউন্টিং এ অনার্স করে, মাস্টার্স করে, গ্র্যাজুয়েশন করলে, বিকম করলে গুড এনাফ, সে একটা কোম্পানির অ্যাকাউন্টিং চালাই নিতে পারবে। কারণ অ্যাকাউন্টিং হচ্ছে একটা ডেবিট, একটা ক্রেডিট। আমি জার্নাল এন্ট্রি দিব, এখান থেকে লেজার হবে, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স হবে, ট্রায়াল ব্যালেন্স থেকে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হবে। ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা কোম্পানির কি আর্থিক অবস্থাটা জানাবে। এই কোম্পানি সারা বছর ইনকাম করলো কত, খরচ করলো কত, এরপরে অবশিষ্ট কোম্পানির ব্যালেন্স থাকলো কত, এই কোম্পানির টোটাল সম্পদ কত, টোটাল দায় কত, এই কোম্পানি থেকে সারা বছরে ক্যাশ কত টাকা চলে গেল, ক্যাশ কত টাকা আসছে। তাহলে একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এবং ফাইন্যান্সিয়াল পজিশন, ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা আমরা জানি কিভাবে, সারা বছর আমার কত টাকা আয় করলাম, কত টাকা ব্যয় করলাম, এটা দিয়ে কোম্পানি কেমন পারফর্ম করলো এটা জানলাম। আর কোম্পানি যদি ফাইন্যান্সিয়াল পজিশন, অবস্থান জানতে চায়, তাহলে তার কত টাকা সম্পদ আছে এটা জানতে হবে। ঠিক আছে, তাহলে একটা কোম্পানি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা কিন্তু আপনি যেমন এসএসসি পাস করছেন, এইচএসসি পাস করছেন, গ্র্যাজুয়েশন করছেন, আপনি কিন্তু একটা আর্থিক বিবরণী বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে পারেন। সো ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী তৈরি করার জন্য আপনাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া লাগবে না। এটা হচ্ছে ভেরি সিম্পল জব। এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলে আপনার কাছে কোম্পানির এক্সপেকটেশন হচ্ছে আপনি কোম্পানির ওভারঅল ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা ডেভেলপ করে দিবেন। মানে একটা কোম্পানি, এন্টায়ার কোম্পানিটা চলবে কিভাবে, তার অপারেশনাল পলিসি কি হবে, তার ফাইন্যান্সিয়াল পলিসি কি হবে, তার কমপ্লায়েন্স পলিসি কি হবে, এন্টায়ার প্রসেসটা একটা কোম্পানি
কিভাবে চালাবে এটা ঠিক করবেন আপনি অ্যাজ এ ফাইন্যান্স কন্ট্রোলার অথবা অ্যাজ এ সিএফও। তা আপনার কাছে এক্সপেকটেশন হচ্ছে আপনি সিএ কোয়ালিফাই করছেন, আপনি ভেরি ইয়াং, আপনি একটা সিএ ফার্ম থেকে আর্টিকেলশিপ কমপ্লিট করলেন 3 ইয়ার্সের, এর মধ্যে আপনি 20 থেকে 30টা কোম্পানিতে কাজ করছেন আর্টিকেলশিপ অডিটে, এবং এট দ্য সেম টাইম আপনি সিএ কোয়ালিফাই করে গেলেন। তাহলে আপনার কাছে এক্সপেকটেশন হচ্ছে আপনাকে অনেক বেশি স্যালারি দিয়ে নিচ্ছে। কোম্পানির ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা, মানে বাংলায় বলে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ওভারঅল ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা আপনি ডেভেলপ করে দিবেন। ইউ আর নট ফর ডুইং দ্যার অ্যাকাউন্টিং জব। আপনি তাদের অ্যাকাউন্টিং জব করার জন্যই আপনাকে তারা রিক্রুট করে নাই, কারণ অ্যাকাউন্টিং জব যে কোনো অ্যাকাউন্টেন্টই করে নিতে পারে। আপনি তাদের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা ডেভেলপ করবেন। দেখা যাচ্ছে একটা কোম্পানিতে 30 থেকে 40,000 লোক কাজ করে, কোম্পানির হিউজ অপারেশন, তাদের বছরে 10,000 কোটি টাকা সেল হয়, তাদের 3,000 কোটি টাকার সম্পদ আছে, 2,000 কোটি টাকার দায় আছে, মানে মানুষ তাদের কাছে টাকা পাবে। তাহলে এন্টায়ার যে ম্যানেজমেন্টটা, তাদের ফ্যাক্টরিতে শত শত কোটি টাকার প্রোডাকশন হয়। এখন এই এন্টায়ার প্রসেসটা তাদের কি করতে হয়? কন্ট্রোল করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়। যে ইন্টারনালি কোম্পানি এন্টায়ার প্রসেসটা, যে অপারেশনাল প্রসেসটা, ফাইন্যান্সিয়াল প্রসেসটা, পুরা যে অ্যাক্টিভিটিটা তারা কন্ট্রোল করবে, এটাকে বলে ইন্টারনাল কন্ট্রোল। এখন একটা কোম্পানি যদি ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম খুব ডেভেলপ হয়, তাহলে তাদের লাইফ অনেক ইজি হয়ে যাবে। আর যদি ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম দুর্বল হয়, তাহলে এই কোম্পানি অনেক দিক থেকে লস করবে। কিভাবে লস করবে? একটা কোম্পানি সারা বছর 10,000 কোটি টাকা সেল করছে, কিন্তু সেলটা ঠিকঠাক মতো রেকর্ড হচ্ছে না। সেলটা রেকর্ড হচ্ছে হয় 12,000 কোটি টাকা অথবা 8,000 কোটি টাকা, কারণ এখানে কারো কোনো জায়গায় কোনো কন্ট্রোল নাই। একটা কোম্পানি মাস শেষে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে পারে না। একটা কোম্পানির প্রোডাকশনে তার এফিসিয়েন্সি নাই, প্রোডাকশনে হাজার হাজার লোক কাজ করে, কিন্তু কখন লোক বেরোচ্ছে কখন ঢুকতেছে, এই কোম্পানির লোকজন কি ঠিকমতো 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করে কিনা, যারা মানে ওয়ার্কাররা ঠিকমতো কাজ করে না, এমপ্লয়িরা টাইমলি আসে কিনা, এই কোম্পানি কি বছরে কি ট্যাক্স অফিস তাদেরকে শত শত কোটি টাকা জরিমানা করতেছে, তাদেরকে ব্যাট অফিস জরিমানা করতেছে, তারা কি বিভিন্ন রকম নন কমপ্লায়েন্সের জন্য ফাইন বা পেনাল্টি পাচ্ছে। এই যে সব জায়গায় যে হজবরল অবস্থা, তার মানে কি, যদি এই ধরনের হজবরল অবস্থা থাকে, তাদের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম মানে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাটা খুবই দুর্বল। এখন আপনি কন্ট্রিবিউট করবেন তাদের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা ডেভেলপমেন্টে। দেখা যাচ্ছে একটা কোম্পানির প্রত্যেক বছর 200 কোটি টাকা করে ট্যাক্স অফিসে জরিমানা দিচ্ছে। এখন আপনি জয়েন করার পর দেখলেন লাস্ট 5 ইয়ার্স এই কোম্পানি প্রত্যেক বছরে 200 কোটি করে 5 বছরে 1,000 কোটি টাকা ট্যাক্স অফিসকে জরিমানা পেমেন্ট করছে। কেন? তারা ট্যাক্স আইন মানে না। তো কোম্পানির কিন্তু মালিক যারা ওনাররা, তারা চায় যে না, আমি তো ট্যাক্স আইন মানবো, আমি কোনো অনিয়ম করব না, আমি ট্যাক্সের ল মেনে বিজনেস করতে চাই। কিন্তু আমার কোম্পানির লোকজন ট্যাক্সের আইন জানে না, যার কারণে প্রত্যেক বছর আমি বেশ কিছু ট্যাক্সে নন কমপ্লাই করি, অনিয়ম করি, বছর শেষে আমাকে 200 কোটি টাকা ট্যাক্সে জরিমানা দিতে হয়। আপনি কোম্পানিতে জয়েন করার পরে দেখলেন যে রিজন কি? রিজন দেখা যাচ্ছে এই কোম্পানির ট্যাক্সে অনেক জায়গায় নন কমপ্লায়েন্ট আছে। কোম্পানি প্রত্যেক মাসে 150 কোটি টাকা 200 কোটি টাকা স্যালারি পেমেন্ট করে। ট্যাক্সের আইন অনুযায়ী স্যালারি পেমেন্ট করার সময় তাদের স্যালারি থেকে ট্যাক্স কেটে রাখতে হয়, কিন্তু কোম্পানি ট্যাক্স কেটে রাখে না। এই কোম্পানি বিভিন্ন রকম সাপ্লায়ারকে শত শত কোটি টাকা পেমেন্ট করে, পেমেন্ট করার সময় ট্যাক্সের আইন অনুযায়ী তার পেমেন্ট থেকে ট্যাক্সের একটা অ্যামাউন্ট কেটে রাখতে হয়, এটা কেটে রাখে না। এরকম নানান অনিয়মের কারণে ট্যাক্স অফিস প্রত্যেক বছর জরিমানা করে। আপনি গিয়ে দেখলেন যে এই কোম্পানিতে তো আসলে ট্যাক্স জানা কোনো লোক নাই, ইনকাম ট্যাক্স ভালো জানবে এই প্রফেশনাল কোনো লোক নাই, কোনো একজন লয়ার দিয়ে চালায়, তারা কোনো রকম ট্যাক্স অফিস ম্যানেজ করে চলে। আপনি গিয়ে ট্যাক্সের এনভায়রনমেন্ট ক্রিয়েট করলেন, ট্যাক্স কিভাবে কমপ্লাই করবে, আপনি ট্যাক্স ডিপার্টমেন্টটাকে নতুন করে সাজালেন, সাজানোর পরে ট্যাক্সে এখন অনেক ডিসিপ্লিন আসছে। এই বছর কোম্পানি গত বছর ট্যাক্সে যেখানে 200 কোটি টাকা পেমেন্ট করছে জরিমানা, এই বছর ট্যাক্সে জরিমানা পেমেন্ট করছে মাত্র 5 কোটি টাকা। তাহলে আপনি জয়েন করার কারণে এই কোম্পানি এই বছর সেভ হলো কত টাকা? 195 কত টাকা সেভ করলো? 195 কোটি টাকা। আরো অনেক জায়গায় ইনভেন্টরি দেখা যাচ্ছে, তাদের ইনভেন্টরি রেকর্ডিং এর অবস্থা খুবই খারাপ। তারা কি লিফু করবে না ফিফু করবে নাকি ওয়েটেড এভারেজ করবে বলতে পারে না। তাদের ইনভেন্টরিতে 200 কোটি টাকা আছে, বাস্তবে কাউন্ট করলে দেখা যাচ্ছে তাদের স্টকে ফ্যাক্টরিতে 100 কোটি টাকা আছে কিনা সন্দেহ আছে। আপনি এখানে ডিসিপ্লিন আনলেন। তাদের ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম দেখা যাচ্ছে তারা বড় বড় ফিক্সড অ্যাসেট পারচেজ করে, কিন্তু এটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে এক্সপেন্স হিসেবে চার্জ করে দেয়। কিন্তু আপনি গিয়ে ডিসিপ্লিন আনলেন যে, আপনি বললেন যে না, একটা IAS 16 আছে, এটা তোমার রেভিনিউ এক্সপেন্ডিচার, এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আপনি সব জায়গায় ডিসিপ্লিন নিয়ে আসছেন, এভাবে কোম্পানি বিভিন্ন জায়গায় সেভ করছে, কিন্তু আপনাকে মান্থলি বেতন দিচ্ছে 2 লাখ করে,
1 বছরে যদি বেতন দেয় তাহলে কত টাকা দিবে? 24 লাখ। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? আপনাদের কথা আমি ভাঙা ভাঙা শুনতেছি অনেকের কথা। 24 লাখ স্যার। শোনা যাচ্ছে। 24 লাখ টাকা স্যার। দিচ্ছে, আর আপনি কোম্পানিকে 1 বছরে সেভ করে দিলেন কত টাকা? 195 কোটি। 1,95,000 195 কোটি টাকা সেভ করছে জাস্ট আপনার কারণে। তাহলে পরের বছর আপনার বেতন বাড়বে নাকি কমবে? পারবে। Obviously বাড়বে স্যার। বাড়বে। এখন পাশে বাড়বে। আরেকটা কোম্পানি জানবে এই কোম্পানিতে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিএফও আসছে, ও আসার কারণে এই কোম্পানি এই বছর 200 কোটি টাকা সেভ করছে। একে নিয়ে আসো, ওই কোম্পানি ওকে কি দিচ্ছে? তাকে ওই কোম্পানিতে একটা প্রিমিয় গাড়ি দিচ্ছে, বলবে তাকে একটা এসইউভি দিয়ে নিয়ে আসো। তাহলে আপনার রোলটা কি হবে? আপনি ভ্যালুয়েট করবেন কোম্পানিতে, আপনি অ্যাকাউন্টিং জব করবেন না, কোম্পানির অপারেশনে আপনি ভ্যালু এড করবেন। ভ্যালু এড করার কারণে আপনার বেনিফিট, আপনার ফ্যাসিলিটিস দিন দিন বাড়তে থাকবে। এটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের জব। বুঝা গেছে? যাদের আইডিয়া ছিল না কেন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে Yes, অনেক sir. টাকা বেতন দিবে, কেন এত ফ্যাসিলিটিস দিবে? বিকজ দে উইল অ্যাড ভ্যালু টু দ্য অর্গানাইজেশন। তারা কোম্পানির জন্য সেভ করবে, শত শত কোটি টাকা সেভ করবে, কোম্পানিতে কন্ট্রিবিউট এভাবে করবে। দেখা যাচ্ছে কোম্পানি ইনভেস্টমেন্ট, কোম্পানি বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে রাখছে, বছর শেষে রিটার্ন পাচ্ছে না, কারণ তারা রিস্কি জায়গায় ইনভেস্ট করছে। টাকা পয়সা নিয়ে রাখছে কোথায়? পদ্মা ব্যাংকে। টাকা পয়সা নিয়ে রাখছে কোথায়? ওই যে 5টা প্রবলেম ব্যাংকে। কারণ তারা ব্যাংকিং অ্যানালাইসিস জানতো না, কোন ব্যাংকের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো। তারা শেয়ার মার্কেটে কোম্পানির ফান্ড ইনভেস্ট করছে খুব দুর্বল কোম্পানিতে, কিন্তু তারা অ্যানালাইসিস জানে না, কোম্পানির ইপিএস বোঝে না, কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস বোঝে না। আপনি গিয়ে অ্যানালাইসিস করে এবছর কোম্পানির ফান্ড সেভ এবং সিকিউর জায়গায় ইনভেস্ট করলেন। গত বছর কোম্পানি ইনভেস্টমেন্টে লস করছে 10 লাখ টাকা, এবছর এসে আপনি কোম্পানিকে 2 কোটি টাকা প্রফিট করে দিলেন সিকিউর জায়গায় ইনভেস্ট করে। কোম্পানির ফান্ডও সিকিউর থাকলেও কোম্পানিকে আপনি 2 কোটি টাকা এনও দিলেন। তাহলে আপনার দ্বারা কোম্পানি বেনিফিটেড হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে হচ্ছে। স্যার। হচ্ছে। তাহলে বুঝতে পারছেন ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম একটা কোম্পানির জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। জি স্যার। ক্লিয়ার আইডিয়া? জি স্যার। তাহলে আমরা যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আপনি ধরে নেন আপনি কোর্সের পরে চাকরি করবেন এবং একটা কোম্পানির ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ডেভেলপ করবেন। ওই কন্ট্রোল সিস্টেম নিয়ে আমরা কাজ করব। আমরা মাঝে মাঝে কোনো কোনো টপিকে চলে যাব, কারণ আমাদের মধ্যে কেউ তো আমরা প্র্যাকটিস করব, চার্টার্ড অ্যাকাউন্ট এসে আমরা অডিট করবো, তাহলে ইন্টারনাল কন্ট্রোলে তারও কন্ট্রিবিউশন আছে, সে কিভাবে কন্ট্রিবিউট করবে ওই টপিকও আমরা মাঝে মাঝে ঢুকে যাব। তাহলে আমরা নিজেদেরকে সবসময় চিন্তা করবো আই এম এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আইদার ইন প্র্যাকটিস অর সার্ভিস। মানে আমি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হয়ে সিএ কোয়ালিফাই করে হয় চাকরি করতেছি কোনো কোম্পানিতে, অথবা অডিটর হিসেবে অডিট সার্ভিস দিচ্ছি। নিজেকে আমি ওই পজিশনে চিন্তা করবো এই চ্যাপ্টারটা পড়ার সময়। ঠিক আছে? এখন আসেন আমরা তাহলে স্টার্ট করি মেইন টপিক। প্রথম হচ্ছে ডেফিনিশন অফ ইন্টারনাল কন্ট্রোল। তাহলে ইন্টারনাল কন্ট্রোলটা কি? এটা সিম্পল যদি আমরা একটা ডেফিনিশন দেখি, ইন্টারনাল কন্ট্রোলকে বলা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল ইজ দ্য প্রসেস designed to mitigate risk to the business and ensure that business operate effectively and efficiently. তাহলে ইন্টারনাল কন্ট্রোলটাকে বলা হচ্ছে জাস্ট একটা প্রসেস, মানে একটা প্রক্রিয়া। এই প্রসেসটা ডিজাইন করে কেন? একটা কোম্পানিতে যে রিস্ক Risk আছে, কমানোর বিভিন্ন জন্য। লেভেলে বিজনেস রিস্ক থাকে, রিস্কটাকে মিটিগেট করবে, রিডিউস করবে, কমাই দিবে, এবং এনশিওর করবে কি কোম্পানিটা স্মুথলি, ইফেক্টিভলি এবং এফিশিয়েন্টলি অপারেট করতেছে। ঠিক আছে? তাহলে ইন্টারনাল কন্ট্রোলকে আমরা বলবো কি একটা প্রসেস যেটা ডিজাইন করা হয় রিস্কটা মিটিগেট করার জন্য বা রিডিউস করার জন্য। কোন রিস্কটা? বিজনেস রিস্ক। একটা কোম্পানি বিজনেস করতে গিয়ে যত রকম রিস্ক ফেস করে ওই রিস্কগুলোকে মিনিমাইজ করবে ইন্টারনাল কন্ট্রোলের যে কন্ট্রোলটা আমরা ডিজাইন করবে, এই কন্ট্রোলটা, এবং আমার বিজনেসটাকে এফিশিয়েন্টলি এবং ইফেক্টিভলি চলার জন্য কি করবে? হেল্প করবে। এটা হচ্ছে সিম্পল ডেফিনিশন। এখন আমরা যদি ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, যে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং আইএসএ তে যে ডেফিনিশন আছে, আপনাদের ম্যানুয়ালও ডেফিনিশন আছে, এটা যদি আমরা শর্টে বলি, ইন্টারনাল কন্ট্রোলকে বলা হচ্ছে একটা সিস্টেম হুইচ ইজ ডিজাইন, ইমপ্লিমেন্টেড এন্ড মেইনটেইনড বাই টিসিডব্লিউজি। মানে টিসিডব্লিউজি হচ্ছে দোজ চার্জ উইথ গভর্নেন্স, ম্যানেজমেন্ট এন্ড আদার পার্সোনেল। তাহলে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা ডিজাইন করবে, ইমপ্লিমেন্ট করবে এবং মেইনটেইন করবে কে? those charged with governance, management and other personnel. তাহলে একটা কোম্পানিতে those charged with governance কাকে বলে, ম্যানেজমেন্ট কাকে বলে, আদার পার্সোনাল কাকে বলে, আমাদেরকে এটা চিন্তা করতে হবে। তাহলে those charged with governance হচ্ছে একটা কোম্পানির ওভারঅল গভর্নেন্স যারা এনশিওর করবে। একটা কোম্পানির টপে কে থাকে? একটা কোম্পানির ওভারঅল ডিসিশন মেকিং, নানান রকম সিদ্ধান্তগুলো কে নিবে? CFO স্যার। CEO
সিএফও সিইওর উপরেও আছে একটা লেভেল, তারা কারা? ম্যানেজিং ডিরেক্টরস, বোর্ড অফ ডিরেক্টরস। বোর্ড অফ ডিরেক্টরস এর মধ্যে আবার বোর্ড অফ ডিরেক্টরস হচ্ছে কোম্পানির পরিচালনা পর্ষদ, এখানে একজন চেয়ারম্যান থাকে, অনেকজন ডিরেক্টর থাকে। তাহলে তারা হচ্ছে কোম্পানির নীতি নির্ধারক, তারা একটা কোম্পানির এন্টায়ার পলিসি মেকিং, কোম্পানি কিভাবে চলবে কিভাবে রান করবে সমস্ত ডিসিশন তারা দিবে। আর সিইও সিএফও বাকি যারা আছে সি লেভেলে যারা আছে এরা হলো টপ ম্যানেজমেন্ট, এরা হলো বোর্ড যেসব ডিসিশন দিবে ডিসিশনগুলো ইমপ্লিমেন্ট করে কোম্পানিটাকে তারা এক্সিকিউট করবে, সমস্ত অপারেশনটা এক্সিকিউশন করবে, চালাবে। আর বোর্ড কি বসে বসে বিজনেস করবে? বোর্ড সমস্ত ডিসিশন দিবে, পলিসি মেকিং করবে, প্ল্যান দিবে, এটা হচ্ছে বোর্ডের কাজ। আর ম্যানেজমেন্টের কাজ হচ্ছে বোর্ডের ডিসিশনগুলোকে ইমপ্লিমেন্ট করা এবং এক্সিকিউশন করা। আর দোজ চার্জ উইথ গভর্নেন্স হচ্ছে বোর্ডের মধ্যে আবার একটা পার্ট থাকে। একটা কোম্পানি যদি 10 জন বা 20 জন বোর্ড অফ ডিরেক্টরস থাকে, ওই বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে আবার কতগুলো সাব সেকশন থাকে, ডিরেক্টরদের মধ্যে আবার রেসপন্সিবিলিটি ঠিক করা থাকে। ডিরেক্টরদের মধ্যে বোর্ডের মধ্যে একটা কমিটি থাকে, ওটাকে বলে বোর্ড অডিট কমিটি। ওই বোর্ড অডিট কমিটি যারা, তাদেরকে বলা হয় দোজ চার্জ উইথ গভর্নেন্স, মানে কোম্পানির ওভারঅল গভর্নেন্স এনশিওর করার জন্য তারা রেসপন্সিবল, এই জন্য তাদেরকে বলা হয় দোজ চার্জ উইথ গভর্নেন্স, TCWG। তাহলে দোজ চার্জ উইথ গভর্নেন্স হচ্ছে কারা? তাহলে বোর্ড অফ ডিরেক্টরস বা বোর্ড অফ ডিরেক্টরস এর একটা অংশ। এই বোর্ড অফ ডিরেক্টরস বা বোর্ড অফ ডিরেক্টরস এর অংশ যারা, এই অংশটাকে আমরা বলতেছি বোর্ড অডিট কমিটি। তারাই হচ্ছে রেসপন্সিবল একটা কোম্পানির কি করার জন্য, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা ডিজাইন করবে, ইমপ্লিমেন্ট করবে, মেনটেন করবে। একটা বিল্ডিং যখন আমরা কনস্ট্রাকশন করি তখন প্রথমে কি করতে হয়? ডিজাইন করবে না, একটা স্ট্রাকচার করবে না, করবে, এরপরে কি করবে? সেটা ইমপ্লিমেন্ট করবে অ্যাজ পার দা ডিজাইন। তাহলে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটাও কিন্তু সেম, এটা একটা ডিজাইন প্রথমে ঠিক করবে, আমি ওভারঅল কোম্পানির ইন্টারনাল কন্ট্রোলটা কিভাবে ডিজাইন করব, ইনিশিয়ালি প্ল্যান করবে এবং এটা ইমপ্লিমেন্ট করবে এবং মেনটেন করার দায়িত্ব হচ্ছে দোজ চার্জ উইথ গভর্নেন্স, ম্যানেজমেন্ট এন্ড আদার পার্সন। কোনো জায়গায় প্রপার দোজ চার্জ উইথ গভর্নেন্স বা বোর্ড নাও থাকতে পারে, তাহলে ওসব জায়গায় হচ্ছে ম্যানেজমেন্ট কে বলা হচ্ছে। ম্যানেজমেন্ট হচ্ছে কারা? যারা সি লেভেলে, টপ লেভেলে যারা থাকে, এবং কোনো জায়গায় ম্যানেজমেন্টের ডেফিনেশন আপনি খুঁজে পাবেন না, তাহলে ওখানে হচ্ছে আদার পার্সোনেল। তাহলে এটা কেন করে? টু প্রোভাইড রিজনেবল অ্যাসুরেন্স অ্যাবাউট দা, মানে অ্যাসুরেন্স হচ্ছে প্রতিশ্রুতি, রিজনেবল এখানে অ্যাবসলিউট না, অ্যাচিভমেন্ট অফ এন্টিটিস অবজেক্টিভ। একটা এন্টিটির অবজেক্টিভ থাকে কি, আলটিমেটলি কি থাকে? আলটিমেট অবজেক্টিভটা কি? প্রফিট গেইন, প্রফিট ম্যাক্সিমাইজ করা। আমি একটা কোম্পানি ফর্ম করলাম, আমি কি এটা চ্যারিটি অর্গানাইজেশন ফর্ম করছি? আমি একটা বিজনেস অর্গানাইজেশন ফর্ম করলে আমার কাজ কি আর্ন করা নাকি সমাজ সেবা করা? আর্ন করা, বিজনেস করা। বিজনেস বা বিজনেস যদি আমি আর্ন করতে যাই বা আমি আর্ন করতে যাই, বিজনেস ভালো করতে যাই, তাহলে আমার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা প্রপারলি মেনটেন করে যেতে হবে যদি আমি এফিশিয়েন্টলি আমার বিজনেসটা চালাতে চাই। আর ইন্টারনাল কন্ট্রোলটা যদি আমি এনশিওর করতে যাই, আমাকে 3টা জিনিস এনশিওর করতে হবে as per definition of internal control। কি? রিলায়েবিলিটি অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। আমার কোম্পানির যত রকম ফাইন্যান্সিয়াল রিপোর্টিং হবে দ্যাট শুড বি হাইলি রিলায়েবল। রিলায়েবল মানে কি? আপনার কোম্পানি বছর শেষে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে, এখানে সেলস থাকে, পারচেজ থাকে, অ্যাসেট থাকে, লায়াবিলিটি থাকে। তাহলে কোম্পানিতে যদি ঠিকঠাক মতো লোক কাজ না করে, আপনাদের ডিপার্টমেন্ট না থাকে, সেলস ডিপার্টমেন্ট না থাকে, পারচেজ ডিপার্টমেন্ট না থাকে, ঠিকঠাক মতো এফিশিয়েন্ট লোক না থাকে, তাহলে বছর শেষে আপনার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের প্রপার অ্যাকাউন্টিং জানা লোক নাই, কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে জানে না, ইনকামকে খরচ হিসেবে দেখাই দিচ্ছে, খরচকে ইনকাম হিসেবে দেখাই দিচ্ছে, অ্যাসেটকে লায়াবিলিটি হিসেবে দেখাচ্ছে, লায়াবিলিটিকে অ্যাসেট হিসেবে দেখাচ্ছে। এইভাবে আননেসেসারি ভুলভাল অ্যাকাউন্টিং করার কারণে বছর শেষে কোম্পানির যে আর্থিক বিবরণী তৈরি করে সারা বছর কোম্পানি কেমন পারফর্ম করলো, ওইটা কি শুদ্ধ হবে না ভুল হবে? ভুল হবে, ভুল হবে। কিন্তু যদি ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম থাকে, আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা রিলায়েবল হবে। কারণ আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কেমন লোক দরকার, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের দায়িত্ব কি, এটা তো আমি ঠিক করে দিব। এটা আমার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম যখন ডেভেলপ করবো তখনই ঠিক করবো যে আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে 10টা লোক দরকার, একজন এন্ট্রি দিবে, একজন রিকমেন্ড করবে, একজন চেক করবে, একজন সুপারভাইজ করবে, জার্নাল এন্ট্রি দেওয়ার পর লেজারে কিভাবে যাবে সেটা একজন কনফার্ম করবে, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্সে কিভাবে যাবে একজন কনফার্ম করবে, ফাইনালি আর্থিক বিবরণী বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিভাবে যাবে এভাবে একজন কনফার্ম করবে। এটা হচ্ছে আমার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। তো এই সিস্টেমের কারণে আমি যে এন্ট্রিটা দিচ্ছি, আমি একটা জার্নাল এন্ট্রি দিচ্ছি, সাথে সাথে এটা সেলসে গিয়ে পারচেসে গিয়ে হিট করতেছে, ট্রায়াল ব্যালেন্সে চলে যাচ্ছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে চলে যাচ্ছে। চলে যাওয়ার কারণে মাস শেষে আমার যে রিপোর্টটা হচ্ছে, রিপোর্টটা হাইলি রিলায়েবল হচ্ছে, বিকজ আমার ইন্টারনাল কন্ট্রোল আছে। দেন এফেক্টিভনেস এন্ড এফিসিয়েন্সি অফ অপারেশন। আচ্ছা, আমার দেখা যাচ্ছে আমার ইন্টারনাল কন্ট্রোলটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে এক্সিলেন্ট ইন্টারনাল কন্ট্রোল আছে,
প্রতিটা ডিপার্টমেন্ট প্রপারলি অ্যাকাউন্টিং করে সবকিছু রেকর্ড করে মেনটেন করে বছর শেষে আমার কোম্পানি থেকে যতগুলো রিপোর্ট জেনারেট হয় রিপোর্টগুলো রিলায়েবল হয়, কারেক্ট হয়। মানে রিপোর্টগুলো যদি জেনুইন হয়, কারেক্ট হয়, তাহলে আমরা এটাকে বলি রিলায়েবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। তাহলে আমি যদি শুধু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং নিয়ে ব্যস্ত থাকি, কোম্পানি যদি রিপোর্টিং সব কারেক্ট করে, তাহলে আমার বিজনেস চলবে? না না চলবে স্যার না। তাহলে কি করতে হবে? আমার কোম্পানি ঠিক মতো অপারেশন করতে হবে, প্রোডাকশন করতে হবে, ডেলিভারি করতে হবে। আমার কোম্পানিতে শত শত কোটি টাকার অর্ডার থাকবে। অর্ডার অনুযায়ী আমি পণ্যগুলো তৈরি করব, তৈরি করে আমি ডেলিভারি দিব, সেল করব, টাকা আসবে, তারপরে তো আমার অ্যাকাউন্টিং এর কাজ, তাই না? এখন আমি জি, অ্যাকাউন্টিং জি, নিয়ে স্যার। পড়ে থাকলাম, কোম্পানির অ্যাকাউন্টিং ফার্স্ট ক্লাস অ্যাকাউন্টিং হয়, খুব সুন্দর অ্যাকাউন্টেন্ট সাহেব দারুণ কাজ করে, কিন্তু আমার ঠিকঠাক মতো প্রোডাকশন হয় না। একদিনে আমার যে পরিমাণ ম্যানুফ্যাকচার করার কথা, গুডস প্রোডাকশন করার কথা, ওই পরিমাণ প্রোডাকশন হয় না। আমার যে ক্যাপাসিটি আছে, যে মেশিনারিজ আছে, ফ্যাক্টরিজ আছে, হয় না। কারণ কি? কারণ হচ্ছে এফিসিয়েন্সি নাই, আমার লেবাররা এফিসিয়েন্ট না, ইফেক্টিভনেস নাই, ইফেক্টিভলি কাজ হচ্ছে না। ডেইলি যত ঘন্টা কাজ করে যে পরিমাণ আউটপুট দেওয়ার কথা একজন লেবার, ওই পরিমাণ আউটপুট আমি পাচ্ছি না। তার মানে আমি কি আমার অপারেশনসকে এফিসিয়েন্টলি চলতেছে বলতে পারবো? না No, স্যার sir. বলতে পারবো না। যদি আমার কোম্পানিতে প্রপার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম থাকে, তাহলে একজন লেবার, একজন ওয়ার্কার একদিনে কত ঘন্টায় কি পরিমাণ কাজ করে, কি পরিমাণ আউটপুট দিবে, সেটা কিন্তু এনশিওর হবে। যদি আমার ইন্টারনাল কন্ট্রোল থাকে, ইন্টারনাল কন্ট্রোল থাকতে তখন তো আমি একজন লেবার যদি 8 ঘন্টা কাজ করে কি পরিমাণ আউটপুট না দিবে, তাকে আমি ধরতে পারবো। কারণ আমি সিস্টেমটা এমন ভাবে সেট করছি, 8 ঘন্টায় সে এই পরিমাণ কাজ না করলে তার সুপারভাইজার তাকে ধরবে, সুপারভাইজার না করলে তার উপরে তাকে ধরবে। এটাই হচ্ছে কন্ট্রোল সিস্টেম, মানে নিয়ন্ত্রণ, একজন একজনকে নিয়ন্ত্রণ করতেছে, যার কারণে আমার ফ্যাক্টরিতে প্রপার প্রোডাকশনটা এফেক্টিভলি এবং এফিশিয়েন্টলি হবে। আচ্ছা, এক্সিলেন্ট। আমি এখানেও কন্ট্রোল সিস্টেম ডেভেলপ করলাম। আমার ফ্যাক্টরিতে সারা বছর যে পরিমাণ প্রোডাকশন হওয়ার কথা, যে পরিমাণ মার্কেট থেকে আমার অর্ডার থাকে পণ্যের, ওই পরিমাণ প্রোডাকশন আমার কোম্পানি থেকে হয়, ফাইন, আমি করতে পারতেছি। কিন্তু আমার কোম্পানি কমপ্লায়ান্ট না, মানে আমার নন কমপ্লায়ান্ট একটা কোম্পানি। কিভাবে নন কমপ্লায়ান্ট? সারা বছর ভাই 10,000 কোটি টাকা সেল করি, বছর শেষে আমার 1,000 কোটি টাকা প্রফিট হয়। কারণ সেলের পুরোটা তো আমার প্রফিট না, পুরোটা প্রফিট। না স্যার না স্যার আমি অনেক খরচ টরচ করি, খরচ টরচ করার পরে যে টাকাটা থাকে ওটা হচ্ছে আমার প্রফিট। প্রফিট হলো ধরেন আমার 1,000 কোটি টাকা, তো এটার উপর আমি 30% ট্যাক্স দিয়ে দিই। 1,000 কোটি টাকা 30% ট্যাক্স দিলে কত টাকা হবে ট্যাক্স? 300 300 কোটি টাকা ট্যাক্স হবে। তাহলে আমার বছর শেষে 700 কোটি টাকা থাকবে ধরেন। এরপরে দেখা যায় প্রত্যেক বছর আমার 300 কোটি টাকা ট্যাক্স অফিস আমাকে পেনাল্টি করে। আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি যখন বছর শেষে ট্যাক্স রিটার্ন সাবমিট করি, ট্যাক্স অফিসকে বললাম ভাই দিস ইজ মাই ইনকাম, এটার উপর এত % ট্যাক্স, আমার এই বছর 1,000 কোটি টাকা ইনকাম হলো, তোমাকে 300 কোটি টাকা ট্যাক্স দিয়েছি। তো ট্যাক্স অফিস ট্যাক্স রিটার্নটা যখন ইনভেস্টিগেট করবে, আপনি ঠিকমতো ট্যাক্স দিয়েছেন কিনা ইনভেস্টিগেট করবে না, নাকি আপনার উপর, আপনি মোটামুটি ভদ্রলোক মানুষ, আপনি যা দিয়ে দিয়েছেন ট্যাক্স অফিস মেনে নিবে? না মানবে না। No, sir. ট্যাক্স অফিস না, এটা স্যার। ইনভেস্টিগেট করতে পারে, সেটা অ্যাসেসমেন্ট করবে। অ্যাসেসমেন্ট করে বললো যে তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দাও, তুমি আসলে কত ইনকাম করছো, কত খরচ করছো, আসলে তুমি প্রফিট দেখাচ্ছ কিনা, নাকি তোমার প্রফিট ছিল 1,500 কোটি টাকা, তুমি 1,000 কোটি টাকা প্রফিট দেখাই আমাকে ট্যাক্স দিচ্ছ 300 কোটি দেওয়ার কথা 450, তুমি 150 কোটি টাকা কর ফাঁকি দিছো কিনা আমি একটু চেক করে দেখি। এটার জন্য সে কি চেক করবে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তোমার অডিট রিপোর্ট কোথায়? অডিটর সাহেব যে অডিট করে, ফাইন্যান্সিয়াল অডিট রিপোর্ট দিছে, অডিট রিপোর্টটা দাও, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দাও। এটা চেক করে ট্যাক্স অফিস দেখলো যে আপনি সারা বছর অনেক খরচ করছেন, এমপ্লয়ীদের স্যালারি দিছেন, ওয়েজেস দিছেন, শত শত কোটি টাকা আপনি খরচ করছেন। ট্যাক্সের নিয়ম আছে, আপনি যখন খরচ করবেন ওটার উপর ট্যাক্স ব্যাট। আপনি যখন মার্কেটে কিনতে যান, আপনি শপিং করতে গেলে আপনাকে ব্যাট দিতে হয় না? হয় জি স্যার কোম্পানি আপনার থেকে ব্যাট কালেক্ট করলো না, তাহলে কোম্পানিকে কিন্তু ট্যাক্স অফিস, ব্যাট অফিস ধরবে। কারণ কোম্পানি ট্যাক্স অফিস এনবিআর ঠিক করে দিয়েছে কোথায় ব্যাট কত % হবে, ট্যাক্স কত % হবে। এখন আপনি আপনার কোম্পানিতে এনবিআর এর রেট অনুযায়ী ওই ট্যাক্স ব্যাট মানেন নাই, আপনি এবছর খরচ করছেন 300 কোটি টাকা, এই 300 কোটি টাকা খরচের সাথে অ্যাপ্লিকেবল ব্যাট এবং ট্যাক্সের যে রেট ছিল ওই রেটটা আপনি কমপ্লাই করেন নাই। ট্যাক্স অফিস আইডেন্টিফাই করছে আপনার অ্যাকাউন্টস ধরে, বললো তুমি যে এত টাকা স্যালারি দিছো লোকজনকে, তাদের স্যালারি থেকে ট্যাক্স কাটছো, তারা যে ইনকাম করতেছে, তুমি অ্যাজ এ কোম্পানি ইউ আর রেসপন্সিবল টু ডিডাক্ট ট্যাক্স ফ্রম দেয়ার ইনকাম, ফ্রম দেয়ার স্যালারি অর ওয়েজেস। তো ট্যাক্স অফিস চেক করে দেখলো যে ইউ ডিড নট ডিডাক্ট
অ্যাপ্লিকেবল ট্যাক্স ফ্রম দেয়ার ইনকাম। এক ট্যাক্স অফিস বললো যে তুমি যে 300 কোটি টাকা স্যালারি পেমেন্ট করছো, এই 300 কোটির উপর তুমি ট্যাক্স দাও নাই সরকারকে, সো তোমার এই 300 কোটি খরচ আমি মানি না। তাহলে আমি যদি প্রফিট দেখাই 1000 কোটি টাকা, খরচ যদি ট্যাক্স অফিস আরো 300 কোটি কমাই দেয়, তাহলে প্রফিট কত হবে? আপনি ট্যাক্স অফিসকে বলছেন আপনার প্রফিট 1000 কোটি টাকা, ট্যাক্স অফিস বললো যে তুমি যে প্রফিট ক্যালকুলেশন করছো 1000 কোটি টাকা, এখানে আরো খরচ তুমি দেখাইছো 300 কোটি টাকা, এই 300 কোটি খরচ আমি মানি না। তাহলে 300 কোটি খরচ আরো কমে গেল, তাহলে প্রফিট কি আরো বাড়বে না কমবে? বাড়বে স্যার। বাড়বে। প্রফিট হয়ে গেল 1300 কোটি টাকা, কারণ আপনার প্রফিট আপনি দেখাইছেন 1000 কোটি টাকা, কারণ আপনার 300 কোটি টাকা যে খরচ এটা ট্যাক্স অফিস মানে নাই, কারণ কি আপনি ট্যাক্সের ব্যাটের যে আইন সেটা মানেন নাই। 1300 কোটির উপর ট্যাক্স অফিস 330% ট্যাক্স ইম্পোজ করে আপনাকে বললো যে বাকি 300 কোটি টাকার উপর আরো 30%, কত টাকা? 90 কোটি টাকা 90 নাকি? তুমি 300 কোটি টাকা ট্যাক্স দিছো, তোমাকে চিঠি দিল যে আরো 90 কোটি টাকা ট্যাক্স পেমেন্ট করো ইমিডিয়েটলি। তুমি একটা অপরাধ করছো, অপরাধের পানিশমেন্ট হিসাবে তোমার খরচটা আমরা মানি নাই, আরো 90 কোটি টাকা ট্যাক্স তুমি দিবা, কারণ তোমার ট্যাক্স কাটার কথা ছিল, কাটো নাই, এটা ইট ওয়াজ ইউর রেসপন্সিবিলিটি, তুমি এই রেসপন্সিবিলিটি ডিসচার্জ করতে ফেল করছো, সো নাও ইউ আর রেসপন্সিবল টু পে দ্য ট্যাক্স টু দ্য গভর্নমেন্ট, আপনাকে দিছি। তো এইভাবে যদি প্রত্যেক বছর আমি ধরলাম শুধু একটা খরচ, এরকম আরো বিভিন্ন জায়গায় ধরে ট্যাক্স অফিস আরো 600 কোটি টাকা আপনার উপর ট্যাক্স ইম্পোজ করছে, তাহলে আপনার যেখানে প্রফিট 1000 কোটি টাকা, 300 কোটি টাকা ট্যাক্স দিয়ে দিচ্ছেন, 700 কোটি টাকা নেট প্রফিট আছে, ওইখানে যদি আরো 600 কোটি ট্যাক্স দেওয়া লাগে, তাহলে আপনার প্রফিট আর থাকবে? আর কত থাকবে? 100 কোটি টাকা। 100 কোটি। তাহলে আমি শুধু শুধু রিপোর্টিং, এক্সিলেন্ট রিপোর্টিং করতেছি, আমার অপারেশনাল এফিসিয়েন্সি সব মেনটেন করতেছি, কিন্তু প্রত্যেক বছর ট্যাক্স অফিস, ব্যাট অফিস, এই অফিস ওই অফিস জরিমানা করতে করতে প্রফিট যা করি তার ডাবল আমার লস হয়, তাহলে বিজনেস চলবে? না No, স্যার। sir. তাহলে অ্যাজ এ বিজনেস না। অর্গানাইজেশন আপনাকে কমপ্লায়েন্ট হইতে হবে না, ট্যাক্স ব্যাট ল আইন মানতে হবে না? Yes, জি sir. স্যার। তাহলে জি, মানতে স্যার। হলে কি করতে হবে? ওখানে যদি তারা একজন আইটিপি কে রাখে, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, আমাদের দেশে আইটিপি আছে, 20,000 পরীক্ষা দিলে 19,990 জন পাস করে। তো কোন কোন কোম্পানি আইটিপি কে কোম্পানিতে রিক্রুট করে, আইটিপি বলে আমি তো একজন আয়কর আইনজীবী, আমি আপনার আয়কর দেখে দেবো, কিন্তু আপনার মতো আপনারা যারা সিএ পাস করবেন, আপনার মতো ইনকাম ট্যাক্সের প্রত্যেকটা সেকশন তারা জানে না। তারা তো ওই যে 100 মার্কের একটা পরীক্ষা দিয়েছে, সারা দেশে একটা গণহারে পরীক্ষা হয়েছে, ওইটা দিয়ে একটা বাইবা দিয়ে পাস করে গেছে, ট্যাক্সের কিছু জানে না। তারা কি করে, কোম্পানিকে বলে আপনাকে ট্যাক্স অফিস জরিমানা করছে 300 কোটি টাকা, আচ্ছা ঠিক আছে আমি ট্যাক্স অফিসে যাচ্ছি, ট্যাক্স অফিসে বার্গেন করে বললো যে এটাকে আমি 100 কোটিতে নিয়ে আসছি, তাদেরকে দিতে হবে আরো কিছু একটা নেগোসিয়েশন করছে, এটা বললাম না। তো তার এফিসিয়েন্সি ওটা, ম্যানেজমেন্টকে বললো 300 কোটিকে আমি 100 কোটিতে নিয়ে আসছি, আমি সাকসেসফুল। তা আপনি যখন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন সার্ভিস, আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাস করবেন, আপনি কোম্পানিতে যাওয়ার পরে এরকম 300 কোটি টাকার একটা নতুন ডিমান্ড আসছে ট্যাক্স অফিস থেকে, যে এই 300 কোটি টাকা জরিমানা দাও। এখন আপনি কি করবেন? আপনার রোল কি হবে? বুলবুল সঞ্চয় নিয়ে 300 কোটি টাকা থেকে বেঁচে যাবে। আপনি কি ট্যাক্স অফিসে গিয়ে আরো বেটার বার্গেন করবেন? সে তো 300 কোটিকে 100 কোটিতে নিয়ে আসছে, আপনি 10 কোটিতে নামায় নিয়ে আসবেন আরো ভালো বার্গেন করে। না স্যার, আমি না, মালিক স্যার। কন্ট্রোলটা কি করবেন? মালিক কন্ট্রোল করে। কি করবেন একজন বলেন। ল এবং রেগুলেশন অনুযায়ী আমরা ট্যাক্স আগে থেকে হিসাব করব। হ্যাঁ, এখন আমি বার্গেন করতে পারবো না। কেন পারবো না? আমি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমার কোড অফ এথিক্স আছে। আপনি চ্যাপ্টার 14, 15, 16 যখন পড়বেন, ওইখানে আপনাকে শিখাবে যে আপনাকে এথিক্যালি চলতে হবে, আপনি কোনো আনএথিক্যাল কাজ করতে পারবেন না। আপনি যখন গিয়ে কোন একটা রেগুলেটরের সাথে বার্গেন করবেন, তার মানে কি আপনি ইউ আর ডুইং আনএথিক্যাল প্র্যাকটিস, এটা আপনার প্রফেশনের জন্য ডিসক্রেডিট। আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা, আমরা কোড অফ এথিক্স, এটাই আমাদের শপথ, আমরা কোনো আনএথিক্যাল ওরকম অন্যায় কাজ করতে পারবো না, যেটা আমাদের বিয়ন্ড এথিক্স। তখন আমি কি করব? ট্যাক্স অফিস যখন আমাকে 300 কোটি টাকা পেনাল্টি ধার্য করছে, আমি তো ট্যাক্সের আইন জানি, আইন অনুযায়ী আমি চেক করে দেখবো ওয়েদার ট্যাক্স অফিস কারেক্ট অর নট। দেখা যাচ্ছে ট্যাক্স অফিসে যে লোকটা অ্যাসেসমেন্ট করছে, উনি কেমিস্ট্রিতে পড়াশোনা করছে, ফিজিক্সে পড়াশোনা করছে, উনি এই প্রফেশনাল কিছুই জানে না, ওইখান থেকে উনি ট্যাক্স ক্যাডারে বিসিএস কোয়ালিফাই করে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস হয়ে গেছে। তা আমি ফ্যাক্ট আইডেন্টিফাই করে এরপর আমি আপিল করব, বিকজ ট্যাক্সে আপিলের অপশন আছে। আমি তো ট্যাক্স পরে আমি জানবো যে কিভাবে আপিল করতে মাত্র 1000 টাকা লাগে, 1000 টাকা দিয়ে আমি আপিল করে
ট্যাক্স অফিসকে এই যে 300 কোটি টাকা আমাকে ধরেন এক্সট্রা ট্যাক্স ধার্য করছে, আমি ট্যাক্সে আপিল করলাম, আপিল করে বা আমি এটা রিভিউ করে দেখলাম যে আসলে দুইটা ভিউ দেখলাম, একটা হচ্ছে ট্যাক্স অফিস ভুল করছে, আসলে কোম্পানির ট্যাক্স দেওয়া লাগবে না, ট্যাক্স অফিস ভুল করে কিছু জিনিসকে অ্যাড করে দিছে, উনি বুঝে নাই, অথবা দেখা গেল ট্যাক্স অফিস ইজ কারেক্ট, কোম্পানি ভুল করছে। তাহলে দুই রকম অ্যাসেসমেন্ট হতে পারে। একটা কোম্পানিতে আমি দেখলাম যে না, ট্যাক্স অফিস ভুল করছে, আমার কোম্পানি কারেক্ট, তাহলে আমি হিয়ারিং দিয়ে ট্যাক্সের সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে আমি লিগেলি আপিল করে সেটা উইন করে চলে আসব। আচ্ছা, আর দেখা যাচ্ছে যে এই 300 কোটি টাকা আসলে আমার কোম্পানিকে আলটিমেটলি দিতেই হবে, কোম্পানির কোনো এই 300 কোটি টাকা মাপ পাওয়ার কোনো স্কোপ নাই, বিকজ কোম্পানি অন্যায় করছে। তাহলে কি আমি 300 কোটি দিয়ে দেবো? না স্যার, আমাকে তো এথিক্যাল কাজ করতে হবে, দিয়ে দেবো? না স্যার, ইয়েস স্যার। দিতে Yes, sir, হবে কে তো বলছে? স্যার, লিগেল। ইয়েস স্যার কে বলছে তার চাকরি থাকবে না? তাও ঠিক। আচ্ছা, তাহলে আমি কি করব? এটাই হচ্ছে আপনার প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের খেলার তো এই জায়গায়। আপনি যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, এই যে আপনি এই 1700 মার্ক 1600-1700 মার্ক পাস করে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলেন, আপনি তো এইসব ক্রিটিক্যাল ইস্যুর জন্যই এইসব ক্রিটিক্যাল ইস্যু সলভ করে আসবেন। এই ধরনের ক্রিটিক্যাল ইস্যু কিভাবে হ্যান্ডেল করবেন এগুলো আপনি শিখে যাবেন। এখন দেখা যাচ্ছে কোম্পানিকে 300 কোটি টাকা দিতে হবে, তো ট্যাক্সে আমাদের আপিল করার অপশন আছে। আমরা প্রথমেই নোটিশটা পাওয়ার পরে বললাম যে আমি টাইম এক্সটেনশন চাইবো ট্যাক্স অফিসের কাছে, টাইম চাওয়ার সুযোগ আছে যে আপনি যেই ডিমান্ডটা পাঠিয়েছেন আমি এটার জন্য আমি এটার এগেনস্টে উত্তর দেওয়ার জন্য আমাকে 3 মাস সময় দেন। ট্যাক্স অফিস আপনাকে 3 মাস সময় দিল। এরপরে আপনি হিয়ারিং এ গেলেন, 3 মাস পরে আপনি ট্যাক্স অফিসে যে হিয়ারিং শুনানি ধার্য হলো ওইখানে গেলেন, ওইখানে গিয়ে আপনি এক্সপ্লেন করলেন যে না এটা এই হয়েছে, আপনি আপনার মতো গ্রাউন্ড দাঁড় করায় এক্সপ্লেন করলেন। এক্সপ্লেন করার পর আপনি ফেল করলেন, ট্যাক্স অফিস আপনাকে বললো যে না তুমি ঠিক না, তোমার কোম্পানিকে 300 কোটি টাকা দিতেই হবে। হিয়ারিং এ ফেল করে আপনি চলে আসলেন, আবার আপনাকে অ্যাসেসমেন্ট অর্ডার পাঠালো, হিয়ারিং এর পরে অর্ডার দিল যে ইউ হ্যাভ টু মেক দ্য পেমেন্ট, ইউ হ্যাভ টু পে 300 crore, তোমার কোনো মার্সি নাই। এখন আপনি কি করবেন? ট্যাক্সে আরেকটা আইন আছে, ডেপুটি কমিশনার লেভেলে যদি আপনি ফেল করেন আপনি কমিশনারের কাছে আপিল করবেন, এবার আবার ফার্দার আপিল করতে পারবেন। কমিশনারের কাছে আপনি আপিল করলেন, আপিল করার পরে আপনাকে 3 মাস পর আবার ডাক দিল হিয়ারিং এর জন্য, আপনি আবার সময় নিলেন, বললেন যে আমার জিনিসপত্র ডকুমেন্টস রেডি করে আসতে আরো 3 মাস সময় লাগবে। আপনি টোটাল 6 মাস সময় নিলেন, প্রথমে 3 মাস সময় নিয়েছিলেন, 6 মাস আর 3 মাসে কত, কয় মাস হলো? 9 মাস। 9 মাস। 9 মাস। কমিশনার সাহেব আপনাকে হিয়ারিং টিয়ারিং করে সবকিছু করে বললো যে ভাই তুমি হিয়ারিং করছো ঠিক আছে, যা যা আছে তোমার ডকুমেন্ট সবকিছু দেখলাম, তোমার কোম্পানি কি অপরাধী, তোমাকে ইউ হ্যাভ টু মেক দ্য পেমেন্ট। এরপর 3 মাস পরে আপনাকে তারা অ্যাসেসমেন্ট অর্ডার দিয়ে দিল, আরো 3 মাস, কত মাস গেল? 12 মাস। 12 মাস। 12 মাস। 12 মাস। 1 বছর যাওয়ার পরে আপনি অর্ডার পাই বললেন যে না আমি স্যাটিসফাইড না, আমি ন্যায় বিচার পাই নাই। এখন আমি কি করবো? আমি ট্যাক্স ট্রাইব্যুনালে যাব, এরপর ট্রাইব্যুনালে যাওয়া যায় ট্যাক্স আইন অনুযায়ী। আপনি ট্রাইব্যুনালে গেলেন, এই যে মানুষকে মৃত্যুদণ্ড দিলে মানুষ কি মেনে নিবে? না স্যার। আবার কি অবশ্যই। করবে? আবার আবার নতুন করে আপিল করবে, রিভিউ হবে, কত কিছু হবে, অনেক কিছু হয় না? তো ট্যাক্সও তো ল, ট্যাক্সের ল তো কিন্তু এটা আছে। আপনি আবার ট্রাইব্যুনালে আপিল করলেন, ট্রাইব্যুনাল এবার একটা এনবিআর একটা ট্রাইব্যুনাল গঠন করলো, গঠন করে আপনার হিয়ারিং টিয়ারিং করে বললো যে না তুমি অপরাধ, তোমাকে দিতে হবে। এটাই চলে গেল আরো 1 বছর, তাহলে টোটাল কতদিন গেল? 2 বছর। 2 বছর। 2 বছর। 2 বছর। ট্রাইব্যুনাল আপনাকে 2 বছর পরে আবার জাজমেন্ট দিল যে তোমাকে ইউ হ্যাভ টু মেক দ্য পেমেন্ট, 300 কোটি টাকা নিয়ে আসো। আপনি বললেন যে আমি এনবিআর এর কাছে ন্যায় বিচার পাই নাই, আমি কোথায় যাব এখন? হাইকোর্টে। হাইকোর্টে যাব। এবার আমি হাইকোর্টে গিয়ে মানে স্পেসিফিক, এটা পয়েন্ট অফ ল বলে, আমি ল পয়েন্টে গিয়ে হাইকোর্টে গিয়ে আবার রিড করব, আপিল করব, ওইখানে চলে গেল আরো 3 বছর। কারণ আগামী শীতকালীন বন্ধ, গরমকালীন বন্ধ, এটা সেটা হিয়ারিং আসতে আসতে আরো 3 বছর চলে গেছে, হাইকোর্টে আবার হিয়ারিং হচ্ছে, এসব করতে করতে চলে গেছে 5 বছর। তাহলে আপনি কিন্তু শুরুতেই জানেন যে ইউ হ্যাভ টু মেক দ্য পেমেন্ট, 300 কোটি টাকা পেমেন্ট করতে হবে। তাহলে আপনি যখন স্টার্ট করছেন এই প্রসেসটা, ওই দিনই এই 300 কোটি টাকা আপনি অন্য জায়গায় ইনভেস্ট করে রাখছেন কোম্পানিকে বলে। ইনভেস্ট করার পরে এই এর মধ্যে 5 বছরের মধ্যে 300 কোটিতে আরো 300 কোটি চলে আসছে, ওই 300 কোটি কত হয়ে গেছে কোম্পানিতে?
600 কোটি 600 কোটি 600 কোটি টাকা। এবার আপনি ট্যাক্স অফিসকে আপনি 300 কোটি টাকা দিয়ে দেন। তাহলে আপনি যদি প্রথম দিন নীতিগতভাবে 300 কোটি টাকা পেমেন্ট করে দিতেন, কোম্পানি কি লাভবান হইতো? বিরাট ক্রাইসিসে পড়ে যেত না? জি স্যার। জি স্যার। কিন্তু আপনি ডিসিটি লেভেল থেকে যে এই যে হাইকোর্ট পর্যন্ত গেছেন, এটা তো আপনি ট্যাক্স ল জানেন বলে, ট্যাক্সে আপনি পড়ছেন বলেই জানেন। যদি ট্যাক্স ল আপনি না পড়তেন তাহলে কি জানতেন? না স্যার। না স্যার এটা জানতেন না। এই যে আপনি এফিশিয়েন্টলি হ্যান্ডেল করেন, এখন বললেন যে, এখন বলতে পারেন এটা কি এথিক্যাল হলো? ট্যাক্সে দুইটা স্যার। কথা আছে, একটা হচ্ছে ট্যাক্স ইভেশন, স্যার, একটা এটা হচ্ছে কি ট্যাক্স ঠিক? অ্যাভয়েডেন্স। আপনি আপনার ডিফেন্ড, আপনি তো ট্যাক্স পেমেন্ট করছেন, কিন্তু আপনি যে ডিসিটির কাছে গেলেন, আপনি যে কমিশনারের কাছে গেলেন, আপনি যে ট্রাইব্যুনাল করলেন, আপনি কোর্টে গেলেন, এগুলো কিন্তু আপনার আইনি অধিকার। আপনাকে ল এই রাইটটুকু দিয়েছে, এই রাইটটা আপনি অ্যাপ্লাই করে আপনি 5 বছর দেরি করলেন, কোম্পানি 300 কোটি টাকা তাদের বিজনেসে খাটালো, এটা ইনভেস্ট করলো, আরো 300 কোটি টাকা আসছে, আপনি ট্যাক্স কো পেমেন্ট করলেন। কারণ ট্যাক্সও তো আপনাকে ওই অপশনটা দিছে। এটাকে বলে ট্যাক্স অ্যাভয়েডেন্স, নট ট্যাক্স ইভেশন। একটা হচ্ছে আপনি কর ফাঁকি দেন নাই, কিন্তু করটাকে আপনি এড়িয়ে যেতে পারেন উইদিন ট্যাক্স প্ল্যানিং। এই যে কমপ্লায়েন্স উইথ অ্যাপ্লিকেবল লস এন্ড রেগুলেশনস, আপনি যখন এই প্ল্যানিং গুলা ইমপ্লিমেন্ট করবেন কোম্পানিতে, তাহলে কোম্পানি, আপনি প্রথমে 300 কোটি টাকার ডিমান্ডটা এভাবে হ্যান্ডেল করলেন, এরপর আপনি ট্যাক্স ডিপার্টমেন্টটাকে এমন ভাবে সাজালেন, আপনি উইদিন দ্য অর্গানাইজেশন ট্যাক্স এনভায়রনমেন্ট এমন ভাবে তৈরি করলেন, ট্যাক্স অফিস আর অনিয়ম খুঁজেও পাবে না, বিকজ আপনার কোম্পানি কমপ্লায়েন্ট হয়ে গেছে। তাহলে একটা কোম্পানি যদি তার রিপোর্টিংটা এক্সিলেন্ট হয়, অপারেশনটা যদি একদম ফার্স্ট ক্লাস চলে, কোনো অপারেশনাল এফিসিয়েন্সি থাকে, এবং কোম্পানি যদি, আমি শুধু ট্যাক্সের একটা উদাহরণ দিলাম, এরকম কোম্পানির কিন্তু কোম্পানি আইন অনুযায়ী অনেক কিছু মানতে হয়। ট্যাক্স বলেন, ব্যাট বলেন, এনভায়রনমেন্টাল বলেন, কোম্পানিটা যেই সেক্টর আছে ওই সেক্টর রিলেটেড অনেক ল আছে। সবকিছু ল মেনে চললে কোম্পানিকে কোনো রকম ফাইন পেনাল্টি কিছু দিতে হবে না। তাহলে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম যদি থাকে, এই 3টা জিনিস এনশিওর হবে। এই 3টা জিনিস এনশিওর হলে একটা কোম্পানির ডিসিপ্লিনে কোনো সমস্যা হবে না। হবে? না স্যার। এখন একটা কোম্পানি যদি রিলায়েবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং থাকে, অপারেশনটা যদি এফেক্টিভলি চলে, কোম্পানি যদি কমপ্লায়েন্ট হয়, তাহলে কোম্পানির মালিকরা বসে বসে কি কোম্পানি ফাড়া দিতে হবে? না স্যার। না স্যার তাহলে আপনার মতো একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টকে রিক্রুট করার কারণে কোম্পানির যে ম্যানেজিং ডিরেক্টর, ওনারা আগে ডেইলি 500 টাকার বাউচারও মালিককে বসে বসে সাইন করা লাগতো। এখন কোম্পানিটা এমন সিস্টেমে চলে আসছে, এমন ভাবে ট্রেনে উঠে গেছে, এখন মালিকের আর অফিসে আসা লাগে না, অটোমেটিক্যালি সিস্টেমেটিক্যালি এটা চলে। কোন একটা জায়গায় প্রবলেম থাকলে আরেকটা জায়গায় আইডেন্টিফাই হয়ে যায়। তাহলে এটা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। সবাই ক্লিয়ার? এখানে আমি একটু সময় নিলাম জাস্ট ইনিশিয়ালি বোঝানোর জন্য। জি স্যার। জি স্যার। স্যার, একটা প্রশ্ন জি, আছে স্যার। আমার। বলেন। ট্যাক্স অ্যাভয়েড করা কি, এটা কি ইথিক্যাল? ট্যাক্স অ্যাভয়েড করা তো ট্যাক্স ফাঁকি দেয়া না। ট্যাক্স অ্যাভয়েড করতেছি, আমি কিছুদিনের জন্য লেন্দি কর দেয়া থেকে ছুটি নিলাম, আমি 5 ইয়ার্স যে কাটিয়েছি। এখন আপনাকে যদি বলে আপনাকে ফাঁসি দেয়া হলো, এখন আপনি বললেন যে আমি ফাঁসিতে রাজি, এখন আপনি আরো 10 বছর পরে গিয়ে আপনি খালাস পাইলেন আইনি, কারণ আইন বলছে আপনাকে, আপনি আপিল করবেন, হিয়ারিং হবে, আপনার আবার রিভিউ হবে, প্রেসিডেন্ট পর্যন্ত, সাধারণ ক্ষমা পর্যন্ত যেতে পারেন। এই বেনিফিট নেওয়াটা কি আপনার অপরাধ? আনইথিক্যাল? না স্যার। তাহলে ট্যাক্সে যদি আপনার আপিল করার অপশন থাকলে, তাহলে ওই বেনিফিটটা আপনি নেওয়া কি আপনার অপরাধ? না স্যার। এই জন্য ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ নট অপরাধ, বাট ট্যাক্স ইভেশন। একটা হচ্ছে কর এড়িয়ে যাওয়া উইদিন দ্য ল, মানে আইনের মধ্যে থেকে করটাকে অ্যাভয়েড করে যাওয়া, কিছুদিনের জন্য ছুটি নেওয়া, হ্যাঁ, ট্যাক্স প্ল্যানিং করে চলা, দ্যাট ইজ নট অপরাধ। বাট আপনি যদি কর ফাঁকি দিচ্ছেন, ডাইরেক্ট ট্যাক্স ইভেশন। আপনার দুইটা টার্ম পাবেন, ট্যাক্স অ্যাভয়েডেন্স এন্ড ট্যাক্স ইভেশন। ট্যাক্স অ্যাভয়েডেন্স কিন্তু অপরাধ না, বাট ট্যাক্স ইভেশন অপরাধ, মানে কর ডাইরেক্ট ফাঁকি দেয়া। ঠিক আছে? জি স্যার। জি স্যার, আইনের ফাঁকফোকর। ওকে, তাহলে আপনাদের ডেফিনিশন সবার ক্লিয়ার? জি স্যার। জি আচ্ছা, নিচে একটা নোট আছে, দোজ চার্জ উইথ গভর্নেন্স ইজ এ টেকনিক্যাল টার্ম ইউজড বাই দ্য আইএসএ। আপনার দোজ চার্জ উইথ গভর্নেন্স এই কথাটা অনেক জায়গায় পাবেন, অডিটিং এ বা ইন্স্যুরেন্সে। ঠিক আছে? সো দিস মিনস পিপল রেসপন্সিবল ফর স্ট্র্যাটেজিক ওভারসাইট। একটা কোম্পানির ওভারঅল স্ট্র্যাটেজি ঠিক করবে, কিন্তু দোজ চার্জ উইথ গভর্নেন্স বলে না, দেশের থেকে শত শত কোটি টাকা চলে যাচ্ছে, কোথাও কোনো গভর্নেন্স নাই। তার মানে কি, বোর্ড হচ্ছে গভর্নেন্সটা এনশিওর করবে।
আচ্ছা, তাহলে হোয়াই ইন্টারনাল কন্ট্রোল? আমাদের নেক্সট টপিক হচ্ছে তাহলে ইন্টারনাল কন্ট্রোলটা কেন? একটা অর্গানাইজেশন কি করে ইমপ্লিমেন্ট করে ইন্টারনাল কন্ট্রোল টু অ্যাচিভ 3 ফান্ডামেন্টাল অবজেক্টিভ এসেনশিয়াল ফর সাস্টেইনেবল সাকসেস। একটা হচ্ছে সাকসেস, একটা হচ্ছে সাস্টেইনেবল সাকসেস। আপনি এই বছর সাকসেস পেলেন, পরের বছর সাকসেস পাইলেন না, ইজ ইট সাস্টেইনেবল? নো স্যার। না স্যার। তাহলে আপনি সাকসেসটা পাইলে তো শুধু হবে না, এটাকে ধরে রাখতে হবে, তাই না? আপনি আজকে অনেক পড়াশোনা করে ফেলছেন, এক সপ্তাহ করলেন না, সব ভুলে যাবেন। তাহলে আপনাকে কি করতে হবে? রানিং পড়তে হবে, কন্টিনিউ করতে হবে। তো ইন্টারনাল কন্ট্রোল কেন? আসলে আমরা আগে 3টা টার্মের মধ্যেই পড়ে ফেলছি, ওই 3টা টার্মই আবার ইনডাইরেক্টলি মিনিমাইজ বিজনেস রিস্ক। তাহলে ইন্টারনাল কন্ট্রোল থাকলে আমার কি হয়? বিজনেস রিস্কটা মিনিমাইজ হয় না ম্যাক্সিমাইজ হয়? মিনিমাইজ হয়। মিনিমাইজ মিনিমাইজ হয়। তাহলে বিজনেস রিস্ক গুলো তো আমরা বুঝে বলছি কি কি ধরনের রিস্ক হচ্ছে। কমপ্লায়েন্স রিস্ক আমি আলাপ করছি, অপারেশনাল রিস্ক আছে, ফাইন্যান্সিয়াল রিস্ক আছে না? জি স্যার। আচ্ছা, জি, স্যার। এনশিওর ইফেক্টিভ ফাংশনিং, কোম্পানির ওভারঅল ফাংশনটা এনশিওর হয়, ওই যে অপারেশনাল ইফেক্টিভনেস এন্ড এফিসিয়েন্সি। আর লিগ্যাল এন্ড রেগুলেটরি কমপ্লায়েন্স। তাহলে একটা কোম্পানির যত রকম কমপ্লায়েন্স আছে, আমাদের দেশে কোম্পানি ইনকর্পোরেট হয় কি অনুযায়ী, কোন আইন অনুযায়ী? 1994 বাংলাদেশ কোম্পানি কোম্পানি অ্যাক্ট। আইন 1994। কোম্পানি আইন কোম্পানি 1994। কোম্পানি আইন 1994 এ অনেক কিছু মেনে চলতে হয়। একটা কোম্পানিকে বছর শেষে রিটার্ন দিতে হয়, একটা কোম্পানিকে অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হয়, ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে হয়, অনেক কমপ্লায়েন্স আছে। যদি আপনি কমপ্লাই না করেন তাহলে আপনার ফাইন পেনাল্টি হবে। তাহলে কোম্পানি আইন অনুযায়ী আপনাকে অনেক ল মানতে হয়। আর ইন্টারনাল কন্ট্রোল হচ্ছে আমার বিজনেস রিস্কটাকে মিনিমাইজ করবে, আমার বিজনেসটাকে অপারেশনটাকে ইফেক্টিভ এন্ড স্মুথ করবে, এবং আমার কোম্পানিকে কমপ্লায়েন্ট কোম্পানি হিসেবে চলবে। দেখবেন বিভিন্ন কোম্পানি, আমরা কেন বিদেশি কোম্পানিতে চাকরি করতে চাই দেশি কোম্পানিতে না গিয়ে? বিকজ দে আর কমপ্লায়েন্ট। তারা সব দিক থেকে কমপ্লায়েন্ট, তারা আইনও মানে, এমপ্লয়ীদেরকে হাই স্যালারিও দেয়, টাইমলি স্যালারিও দিয়ে দেয়, এমপ্লয়ি বেনিফিট টেনিফিট যা আছে সবই দিয়ে দেয়, বিকজ দে আর কমপ্লায়েন্ট কোম্পানি। এই জন্য একটা কোম্পানিতে ইন্টারনাল কন্ট্রোল থাকলে আপনি যখন চাকরি করবেন তখন আপনি খুঁজবেন এই কোম্পানির ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ভালো কিনা, এই কোম্পানিতে কালচার আছে কিনা, এই কোম্পানিতে গভর্নেন্স আছে কিনা। আমরা চাকরি করার সময় চিন্তা করি না এই কোম্পানির কালচার কেমন, এনভায়রনমেন্ট কেমন। যদি কোম্পানিতে কন্ট্রোল না থাকে, কালচার না থাকে, গভর্নমেন্ট না থাকে, গভর্নেন্স না থাকে, তাহলে কি আপনি এই কোম্পানিতে চাকরি করে মজা পাবেন? না স্যার। জি না স্যার। আপনিও মজা পাবেন না, কোম্পানির নিজেও কিন্তু বিপদগামী হবে যদি ইন্টারনাল কন্ট্রোল না থাকে। তাহলে ইন্টারনাল কন্ট্রোল কেন আমরা বুঝতে পারছি, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। নেক্সট ওয়ান, এখন আমার কোম্পানিতে উই হ্যাভ এক্সিলেন্ট ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম উইদিন আওয়ার অর্গানাইজেশন। আমরা কি, আমাদের রিপোর্টিং সিস্টেম ইজ এক্সিলেন্ট, আওয়ার অপারেশনাল এফিসিয়েন্সি এন্ড এফেক্টিভনেস ইজ এক্সিলেন্ট, আওয়ার কোম্পানি ইজ হাইলি কমপ্লায়েন্ট কোম্পানি, আমাদের কোনো জায়গায় কোনো অনিয়ম নাই, আমরা ল মেনে চলি। তাহলে আমার কোম্পানির কোথাও কোনো লিমিটেশন নাই, এটাকে আমি বলতে পারবো? না স্যার। আমি আমার কোম্পানিতে চমৎকার সিস্টেম ডেভেলপ করছি, এক্সিলেন্ট সিস্টেম ডেভেলপ করছি, কিন্তু আমি যদি বলি যে সিস্টেম ডেভেলপ করার কারণে আমার কোম্পানি এত নাইসলি চলতেছে, কোম্পানির কোথাও 1 টাকাও লস হবে না, এটাকে আমি কনফিডেন্টলি বলতে পারবো? না স্যার। বলতে পারবো না, না, স্যার। বিকজ এভরি সিস্টেম Yes. হ্যাজ ইটস লিমিটেশন। আপনি যে কোনো সিস্টেম তৈরি করলে সিস্টেমের লিমিটেশন আছে। আপনি আইফোন ইউজার, আইফোনের লিমিটেশন নাই? আছে, চার্জ থাকে না। আপনি অ্যান্ড্রয়েড ইউজার, অ্যান্ড্রয়েডের লিমিটেশন নাই? আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা স্যার। আপনি আইফোনে কি ইমো চালাতে পারবেন? না স্যার। না পারবেন, আপনাকে কিনতে হবে আপনাকে, তাই না? জি স্যার। পেমেন্ট করতে হবে, ডলার পেমেন্ট করতে হবে। তাহলে সবকিছু লিমিটেশন আছে, অ্যান্ড্রয়েডের লিমিটেশন আছে, আবার বাটন ফোনের লিমিটেশন নাই? আচ্ছা স্যার। অনেক আছে। তাহলে আছে, ইন্টারনাল স্যার। কন্ট্রোল সিস্টেমেরও লিমিটেশন আছে। তাহলে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের লিমিটেশন কি? আমি ধরলাম আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট নাইসলি কাজ করে, যা যা জার্নাল এন্ট্রি দেওয়ার কথা জার্নাল এন্ট্রি দিয়ে খুব সুন্দর একটা অ্যাকাউন্টস আমি পাই, কিন্তু অ্যাকাউন্টসে কোনো ভুল নাই। আমি কি বলতে পারি আমার কোম্পানিতে অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে, সফটওয়্যার সব ঠিকঠাক করে, কিন্তু সফটওয়্যারটা কে চালায়? মানুষ। হিউম্যান। হিউম্যান চালায়। তাহলে হিউম্যান এলিমেন্ট ইজ ওয়ান অফ দ্য লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, বিকজ আমরা বলি কি ম্যান ইজ কি বলি? মর্টাল। ম্যান ইজ মর্টাল। তাহলে মানুষ মাত্র ভুল। Mortal. তাহলে মানুষ যেখানে মেশিন চালায়, মানুষ তো ভুল করতেই পারে, পারে না? জি স্যার। তাহলে আপনি যখন আপনার কোম্পানিতে ওই কোম্পানির ফাইন্যান্স কন্ট্রোলার হয়ে ওই কোম্পানিতে আপনি সিস্টেম ডেভেলপ করবেন, সো ইউ অলওয়েজ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট এই যে সিস্টেমটা আমি ডেভেলপ করতেছি, সিস্টেম উইল রান বাই দ্য কে?
পিপল। সিস্টেমটা কে চালাবে? ইনস্ট্রাকশন দিবে কে? People. মানুষ দিবে। তাহলে মানুষ। মানুষ কি ভুল করতে পারে না? পারে। পারে। জি তাহলে স্যার, জি স্যার। human element is one of the limitation of internal control. এখানে কি বলতেছে? Controls are only as effective as the people implementing them. If a human being makes a mistake due to fatigue or carelessness, আপনি তো আপনি unintentional mistake করতে পারেন, or misunderstanding instructions and the control become ineffective. হবে না? Yes, sir. Example বলছে an employee forgets to check an invoice date before approval due to high workload. আপনাকে বলছে যে তোমার এই কোম্পানিতে কাজ হলো যতগুলো ইনভয়েস আছে, বিল আছে, সব চেক করবা, কিন্তু বিলের মধ্যে আমি বিলের ডেটটা ভুলে গেছি। আমি বিভিন্ন জায়গা থেকে শত শত কোটি টাকা পারচেস করি। পারচেস করার কারণে যাদের কাছ থেকে পারচেস করে তারা আমাকে বিল সাবমিট করে, ইনভয়েস সাবমিট করে। ইনভয়েস সাবমিট করার 45 দিন পরে আমি তাদেরকে পেমেন্ট দিই শত শত কোটি টাকা। তাহলে একজনকে আমি 45 দিনের পরে পেমেন্ট না দিয়ে 5 দিন পরে পেমেন্ট করে দিই, সেটা আমার কোম্পানির জন্য লাভ না লস? লস। কারণ ইনভয়েস Loss. চেক করার সময় আমি ডেটটা মিস্টেক করছি। এরকম হইতে পারে না? এরকম বলতেছে যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম যতই ডেভেলপ করে না কেন, যেহেতু এখানে মানুষ কাজ করবে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এটার লিমিটেশন আছে। অ্যানাদার লিমিটেশন ইজ, আচ্ছা দেখা যাক আমার মানুষ ভুল করে না, তারা হাইলি এফিশিয়েন্ট লোকজন, ব্রিলিয়ান্ট লোকজন আপনি এখানে রিক্রুট করছেন, তারা নাইসলি কাজ করে, কিন্তু এখানে কলিউশন আছে। ফাইন্যান্স ডিপার্টমেন্টে 10-15 জন লোক কাজ করে, একজন এন্ট্রি দিচ্ছে 10,000 টাকা, সে 10,000 টাকার জায়গায় এন্ট্রি দিতে গিয়ে দিয়ে দিয়েছে একটা শূন্য বেশি, তাহলে 10,000 টাকা কত হয়ে যাবে? 1 লাখ টাকা হয়ে 1 লাখ যাবে। টাকা। 1 লাখ। আবার আরেকজন চেক করে, ওই লোকও জানে যে 10,000 টাকা সে একটা জিরো বেশি দিয়ে দিছে, জ্ঞাতস্বরে আর কি, ইন্টেনশনাল। আবার ফাইনালি একজন অ্যাপ্রুভ করে, সেও জানে যে একটা জিরো। কারণ হচ্ছে 10,000 টাকাটা যে 1 লাখ টাকা করে নিচ্ছে, এক্সট্রা কত টাকা নিচ্ছে? 90,000 টাকা। 90,000. ওই 90,000 টাকা এই তিনজন ভাগ করে খাবে। এই তিনজন বলছে 10,000 এর জায়গায় যে এন্ট্রি দিচ্ছে তুমি একটা জিরো বাড়াই দাও। একজনকে ক্যাশ পেমেন্ট করবে 10,000, সে পেমেন্ট দেখাচ্ছে 1 লাখ, একটা জিরো বাড়াই দিয়ে। তো 1 লাখ করে দেওয়ার কারণে 90,000 টাকা এই তিনজন ভাগ করে খাচ্ছে। তিনজনই তো এই সিস্টেমের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের মধ্যে আছে। একজন এন্ট্রি দিচ্ছে, একজন চেক করতেছে, একজন রিকমেন্ড করতেছে। তাহলে তিনজন মিলে জয়েন্টলি কাজটা যদি করে, তাহলে এটা ধরার কোনো জায়গা আছে? না স্যার। তাহলে না, আমি স্যার। সিস্টেমটা ডেভেলপ করছি কি, ভাই তুমি এন্ট্রি দিবা কত টাকা বিল হবে, আর তুমি চেক করবা, তুমি পেমেন্ট করবা। তুমি এন্ট্রি দিতে ভুল করলে যে চেক করবে সে ভুলটা আইডেন্টিফাই করবে, আর যে চেক করবে সেও যদি ভুল করে, যে রিকমেন্ড করবে সে আইডেন্টিফাই করবে। এখন যে এন্ট্রি দিচ্ছে, যে চেক করতেছে, যে রিকমেন্ড করতেছে, কারো দ্বারা ভুলটা ধরা পড়তেছে না। ধরা পড়বে কিভাবে? আমার তো শস্যের ভিতরে ভূত, তাই না? Yes, sir. স্যার। এইটাকে বলে কলিউশন। আপনি কোম্পানিতে অনেক সিস্টেম ডেভেলপ করছেন, এরকম একজনের কাজ একজন চেক করবে, একজন রিভিউ করবে, আপনি ডিউটি গুলো সেগ্রিগেট করে দিচ্ছেন, কিন্তু যারা সেগ্রিগেট করছেন তাদের মধ্যে সিন্ডিকেট করে তারা অনিয়ম করে। তাহলে এটাও কিন্তু লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোল। তাহলে আমি ধরে নেব যতই কন্ট্রোল আমি ফিট করি না কেন, ভিতরে যদি আমার শস্যের ভিতরে ভূত থাকে, আমার কন্ট্রোল ডেভেলপ করে এটা চালানো মুশকিল। এখানে একটা অন্য এক্সাম্পল দিছে, ওয়্যার হাউস ম্যানেজার and an inventory clerk agreed to steal stock and falsify record together. কোম্পানির ফ্যাক্টরিতে শত কোটি টাকার মাল আছে, প্রোডাক্ট আছে। ইনভেন্টরি ম্যানেজার এবং ওয়্যারহাউস ম্যানেজার, ইনভেন্টরি ক্লার্ক মানে যে ইনভেন্টরির কাজ করে, ওই যে লিফু ফিফু মানে লেজারে এই আমার ফ্যাক্টরিতে কত মাল ঢুকলো, কত মাল বের হলো, কত ব্যালেন্স আছে। এবং ওয়্যারহাউস একজন আছে, কখন মাল বের হচ্ছে কখন বের হচ্ছে সিকিউরিটির মতো সে দেখে। এখন দুইজন মিলা যদি, একজন হলো রেকর্ড মেনটেন করে, একজন হলো মাল কখন বের হচ্ছে কখন ঢুকতেছে দেখে, এখন দুইজন মিলা যদি চিন্তা করে তাহলে চুরি করতে পারবে না? Yes, sir. পারবে। এটা বলে কলিউশন। জি হবে স্যার। এটাকে বলে কলিউশন, ঠিক আছে? জাস্ট দুটো এক্সাম্পল দিলাম আর কি। তাহলে এটাও কিন্তু লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোল। আরেকটা হচ্ছে আনইউজুয়াল ট্রানজাকশনস। আমি কোম্পানিতে ইউজুয়াল ট্রানজাকশন কি, আমার বেতন যায়, আমার ওয়েজেস যায়, অফিস ভাড়া যায়, হ্যাঁ, আমি স্টেশনারি কিনি, আমার রেগুলার খরচগুলো আমি জানতে পারি না? Yes, sir. হ্যাঁ, পারি। তো রেগুলার খরচগুলোর জন্য আমি একটা পলিসি করছি, বেতন সবসময় ম্যানেজার সাহেব অ্যাপ্রুভ করবে, উনি সাইন করবে, উনি ইয়ে করবে, এভাবে ঠিক করা আছে। স্টেশনারি তুমি পারচেস করবা, এই পলিসি এখান থেকে পারচেস করবা, এতটা পলিসি সব ঠিকঠাক করা আছে। কিন্তু আনইউজুয়াল কোনো ট্রানজাকশন হয়, অ্যাবনর্মাল কোনো ট্রানজাকশন যদি হয়, ওটার জন্য আমার কোনো পলিসি নাই, তাহলে ওটাও ইন্টারনাল কন্ট্রোল কাজ করবে না। কারণ ওটার জন্য কে অ্যাপ্রুভ করবে, কে রিভিউ করবে, কে চেক করবে, আমি তো পলিসি ঠিক করি নাই, কন্ট্রোল সিস্টেম ঠিক করি নাই। তাহলে আনইউজুয়াল ট্রানজাকশনও ইন্টারনাল কন্ট্রোল কাজ করে না।
তাহলে আমরা উই হ্যাভ আইডেন্টিফাইড 3 লিমিটেশনস অফ ইন্টারনাল কন্ট্রোল। কি কি? Human element. Human element, collusion, unusual Collusion, transaction. unusual transactions. এখানে একটা এক্সাম্পল দেয়া আছে যে বলতেছে কন্ট্রোল আর জেনারেলি ডিজাইন ফর রুটিন ট্রানজাকশন। আসলে আমি রুটিন কাজগুলো করার জন্যই তো আপনাকে একটা চেকলিস্ট দিছি, এটা পেমেন্টটা করার সময় এই জিনিসগুলো টিক দিয়ে ঠিক থাকলে পেমেন্ট করবা। এটা হলো আপনার রেগুলার রুটিন কাজ। কিন্তু রুটিনের বাইরে কোনো কাজ চলে আসলে আপনি কোথায় টিক দিবেন? বিপদে পড়ে যাবেন না? জি স্যার। এক্সাম্পল বলতেছে এ ওয়ান টাইম মার্জার অ্যাকুইজিশন পেমেন্ট মাইট বাইপাস স্ট্যান্ডার্ড এপি অ্যাপ্রুভাল ওয়ার্কফ্লো। এপি মানে কি? অ্যাকাউন্ট পেয়েবল। ধরেন আপনার কাছে বিভিন্ন লোকজন টাকা পাবে, এটাকে পেয়েবল বলে। রেগুলার কোম্পানি পেয়েবলটা পেমেন্ট করে। এই পেয়েবল পেমেন্টের জন্য তাদের একটা পেয়েবল পেমেন্ট চেকলিস্ট আছে। কিন্তু মার্জার অ্যাকুইজিশন মানে মার্জার অ্যাকুইজিশনে আপনি কোন একটা কোম্পানি পারচেজ করছেন, কোম্পানিকে আপনি প্রতিদিন পারচেজ করবেন নাকি? না না স্যার। না আপনার কোম্পানি আরেকটা কোম্পানিকে কিনে ফেলছে, আপনি প্রতিদিন কিনবেন? আপনি তো বছরের সময় আসে 20 বছরে 100 বছরে একবার কিনবেন। ওটার জন্য কি আপনি আগে থেকে পলিসি ঠিক করা থাকবে? ওটা স্যার। আনইউজুয়াল ট্রানজাকশন না? জি স্যার। তো ওইখানে sir. ইন্টারনাল কন্ট্রোল কাজ করে না। তাহলে একটা হলো হিউম্যান এলিমেন্ট, যেহেতু মানুষের ইনভলভমেন্ট আছে, মানুষ ভুল করতেই পারে আনইনটেনশনালি। কলিউশন, এটা জ্ঞাতস্বরে মানুষ করবে, সিন্ডিকেট করে কাজ করবে। আর আপনার বলবো আনইউজুয়াল ট্রানজাকশন, তিনটা ক্ষেত্রে ইন্টারনাল কন্ট্রোল কাজ করে না। মাথা থাকবে? জি স্যার। জি Okay, Unusual excellent. ট্রানজাকশনটা মিউচুয়াল আরেকবার একটু শর্টলি বুঝিয়ে দিতেন। হ্যাঁ, আনইউজুয়াল ট্রানজাকশনটা মানে শর্টলি একটু বুঝিয়ে দিলে ভালো হতো লাস্ট বার। সমস্যা এই যে বুঝালাম আনইউজুয়াল মানে ইউজুয়াল না আর কি। রুটিন কাজের বাইরে কোনো কাজ, ওই কাজে সিস্টেম কাজ করে না। সিস্টেম কাজ করবে? না স্যার। আপনার সবসময় রুটিন কাজের বাইরে আপনি রুটিনের বাইরে কিছু করলেন, ওটার জন্য তো আর সিস্টেম কাজ করবে না। বলতেছে রেগুলার কিছু পেমেন্ট হয়, এগুলো আপনি কিভাবে পেমেন্ট করবেন, কিভাবে চেক করবেন, পলিসি আছে। কিন্তু আপনি তো আরেকটা কোম্পানি এটা মার্জারের কথা বলছে, আনইউজুয়াল যে কোনো ট্রানজাকশন আর কি। এখন ফর এক্সাম্পল আপনি স্পিড মানি পেমেন্ট করবেন, এটা কি লেখা থাকবে স্পিড মানি অমুক অ্যাপ্রুভ করবে, অমুক চেক করবে, অমুক ক্যালকুলেশন করবে? আপনার কোম্পানিকে কোনো একটা জায়গায় সোজা কথা একটা ঘুষ দেয়া লাগতেছে 1 কোটি টাকা। এটা কালচার তো আছে নাকি আমাদের মতো অনুন্নত দেশে? তো এটা কি কোম্পানি জি, স্যার। পলিসি করবে? ঘোষ হলে ঘোষের টাকাটা এইভাবে ক্যালকুলেশন হবে, এভাবে পলিসি হবে, এভাবে অ্যাপ্রুভাল হবে, লিখে রাখবে এটা? না Is it usual transaction or unusual transaction? Unusual. unusual transaction. আনইউজুয়াল ট্রানজাকশনের জন্য সিস্টেম, কন্ট্রোল সিস্টেম কাজ করবে? কেমনে স্যার। আমি গোপনে টোপানে কিভাবে দিয়ে দিব, এটা তো চিন্তা করবো নাকি? জি স্যার। জি স্যার এটার মধ্যে পলিসি খাটবে, আইন খাটবে? আপনি বিল বাউচার তৈরি করে সুন্দর করে সাজায় রাখবেন ঘোষের টাকার জন্য? না স্যার। না স্যার সোজা কথা বলতে চাইছিলাম নাকি, বলে দিলাম। ওকে, কোশ্চেন নাই। নেক্সট, এখন আসেন কম্পোনেন্ট অফ ইন্টারনাল কন্ট্রোল। ঠিক আছে, এটা কসো ফ্রেমওয়ার্ক বলে। এই ফ্রেমওয়ার্ক হচ্ছে এই কন্ট্রোল গুলা, 5টা কন্ট্রোল তারা আবিষ্কার করছে আর কি। তো কম্পোনেন্ট অফ ইন্টারনাল কন্ট্রোল, এখন ইউ আর দ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ওই যে আমি বললাম, আপনারা নিজেদেরকে কি চিন্তা করবেন? আপনারা এখন সবাই কি ফাইন্যান্স কন্ট্রোলার নাকি সিএফও? CFO আচ্ছা, সিএফও। সিএফও শুনতে ভালো লাগে না, ফাইন্যান্স কন্ট্রোলার শুনতে ভালো লাগে? CFO শুনতে ভালো লাগে আচ্ছা, সিএফও শুনতে ভালো লাগে। সিএফও এরপরে কি হবেন? সিইও হয়ে যাবেন একটা সময়। তাহলে আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে যাব, আমরা চাকরি করব কি? আমরা কি অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি করব? ছোট চাকরি দিয়ে স্টার্ট করব ক্যারিয়ার? নো স্যার নো, আমরা আমাদের উই উইল স্টার্ট আওয়ার ক্যারিয়ার উইথ দ্য পজিশন অফ কে? সিএফও, ফাইন্যান্স কন্ট্রোলার। আমরা আজকে ঠিক করবো যে আমরা কুইকলি একটানা পাস করে যাব। এরপরে আমরাই হচ্ছি একমাত্র প্রফেশনাল যারা কিনা আমাদের ক্যারিয়ার সিএ পাস করলে, কন্ডিশন আছে, পাস করলে আমরা আমাদের ক্যারিয়ার স্টার্ট করব মোর দেন 1 লাখ টাকা স্যালারিতে। এটা কি বাংলাদেশের আর কোনো প্রফেশন আছে? না স্যার। না স্যার একটা স্টুডেন্ট বুয়েট থেকে পাস করে বেরিয়েছে ফার্স্ট ক্লাস ফার্স্ট, বেরোলে কি তার 1 লাখ টাকা বেতন চাকরি আছে, গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই স্যার। থাকতেও পারে, কিন্তু আপনারটা তো গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে না? জি স্যার আমাদের দেশে কোনো চার্টার্ড জি, অ্যাকাউন্টেন্ট স্যার। সিএ পাস করে 1 লাখের নিচে চাকরি করে ক্যারিয়ার স্টার্ট করছে, কোনো নজির আছে? নাই। আরো বেশিও পাবে। আবার ওইভাবে যখন সেভ করবে তখন কিন্তু বছর বছর বেতন বাড়তে থাকবে। এখন আপনি ধরে নেন যে আপনারা কুইকলি, আমাদের তো আর্টিকেলশিপের মধ্যে এই লাস্ট পরীক্ষায় প্রফেশনাল লেভেলও 4টা ছাত্র পাস করছে, তারা প্রি আর্টিকেলে আছে, এখনো ফার্মে আসে নাই, বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে। সো ধরে নেন যে আপনারা প্রফেশনাল লেভেল প্রি আর্টিকেলে পাস করে ফেলছেন, এরপর ফার্মে ঢুকে শুধু অ্যাডভান্স লেভেল পাস করবেন 3টা সাবজেক্ট।
আপনারা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের সাবজেক্ট মনে হয় 2টা হয়ে যাবে, আরো কমে যাবে। হ্যাঁ, কমে যেতে পারে, সিলেবাস চেঞ্জের একটা প্রসেস আছে। অ্যাডভান্স লেভেলে কেস স্টাডি হয়তো বা 2টা হয়ে যাবে। তো আপনাদের লোড আরো কমে যাবে, স্টাডি লোড। ঠিক আছে, এখন আপনারা চিন্তা করতেছেন যে আপনারা সিএফও, আপনি একটা গ্রুপ অফ কোম্পানিতে জয়েন করছেন, আপনার আর্টিকেলশিপ শেষ, কোম্পানি আপনাকে একটা ফুল টাইম গাড়ি দিল, আপনাকে 1.5 থেকে 2 লাখ টাকা বেতন দিল। প্রথম মিটিং এমডি সাহেবের সাথে, সিএফও সাহেব আসেন আমার অ্যাকাউন্টসটা ঠিক করে দেন, এটা বলবে? না না স্যার। স্যার। না স্যার। বলবে সিএফও সাহেব আমার কোম্পানিতে শত শত কোটি টাকা পারচেজ হয়, মানে আমার কোম্পানি বছরে 300 থেকে 1000 কোটি টাকার ম্যাটেরিয়াল পারচেজ করতে পারে না? হতে পারে। পারে। পারে জি স্যার। স্যার। পারে স্যার। পারচেসের উপর কোনো কন্ট্রোল নাই, এই যে ইন্টারনাল কন্ট্রোল। পারচেসের লোকজন 30,000 টাকা বেতনে চাকরি করে প্রকিউরমেন্টে, কিন্তু প্রত্যেকের গুলশান বনানীতে ফ্ল্যাট আছে। সেলসে লোকজন 30,000 40,000 টাকা বেতনে চাকরি করে, অনেকের ফ্ল্যাট আছে, অ্যাপার্টমেন্ট আছে। আমার কোথাও কোনো কন্ট্রোল নাই, আমার প্রত্যেক মাসে সিঙ্গাপুর যাইতে হয় ট্রিটমেন্ট করানোর জন্য এই কোম্পানির টেনশনে, বিকজ আমি কোথাও কন্ট্রোল করতে পারতেছি না। আমি অফিসে সারাদিন বসে থাকা লাগে, কোথায় চুরি হয়ে যাচ্ছে, কোথায় কি হয়ে যাচ্ছে। আপনাকে রিক্রুট করার কারণ হচ্ছে ইউ আর এ প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর সিএ আর্টিকেলশিপ from a reputed CA firm. During your articleship period, you had the opportunity of working in at least 20 to 30 reputed company. তো ওই কোম্পানিগুলো কিভাবে চলে আপনি ইউ গেইন নলেজ, আপনি নলেজ গেইন করছেন ওই কোম্পানিগুলোতে অডিট করে। আপনি বাংলাদেশের নামকরা 10টা ব্যাংকে অডিট করছেন, আপনি দেশে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে অডিট করছেন আর্টিকেলশিপে। ওই কোম্পানিগুলো কিভাবে চলে, তাদের কন্ট্রোল সিস্টেম কি, আপনার নলেজ আছে। প্রত্যেকটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি রিভিউ করছেন। এখন আপনি গাইড করেন আমার কোম্পানির, এই যে আমার এই টেনশন, প্রত্যেক মাসে আমার সিঙ্গাপুর গিয়ে ট্রিটমেন্ট করা লাগে, আমার 2-3 বার হার্ট ফেল করছে, হার্ট অ্যাটাক করছে, এখন আমি এই জায়গা থেকে রিলিফ চাই। এখন আপনি আমার কি করবেন, কন্ট্রোল সিস্টেমটা ডেভেলপ করে দেন। এখন আপনি চিন্তা করবেন আমি ইন্টারনাল কন্ট্রোল ডেভেলপ করব কিভাবে। একটা হচ্ছে আমি তো অ্যাসুরেন্স পড়ার সময় পড়ে আসছিলাম, কন্ট্রোল ডেভেলপ করতে হলে 5টা ফিলার আছে, 5টা কম্পোনেন্ট আছে, নাহলে তো আপনি টেনশনে পড়ে যাবেন। আপনাকে এত টাকা বেতন দিচ্ছে, ম্যানেজমেন্ট যে দায়িত্ব দিচ্ছে, আপনি টেনশনে আপনারও হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার অবস্থা। এত বড় কোম্পানি কিভাবে আমি কন্ট্রোল ডেভেলপ করব, আমি তো এখনো বাচ্চা মানুষ, মাত্র সিএ পাস করে আসছি। না, আপনি ওই আর্টিকেলশিপে 30টা 40টা কোম্পানিতে কাজ করে আপনার মধ্যে প্র্যাকটিক্যাল নলেজ একদিকে যেভাবে হবে, আবার থিওরিটিক্যালি আপনি ইন্টারনাল কন্ট্রোল কিভাবে ডেভেলপ করে 5টা কম্পোনেন্ট কি আপনি শিখে যাবেন। 5টা কম্পোনেন্ট হচ্ছে একটা কন্ট্রোল এনভায়রনমেন্ট। তখন আপনি চিন্তা করবেন আমি তো ক্লাসে পড়ে আসছি, কন্ট্রোল ডেভেলপ করতে হলে প্রথমে এনশিওর করতে হবে কন্ট্রোল এনভায়রনমেন্ট। মানে ওই কোম্পানিতে আপনি জয়েন করছেন বাচ্চা মানুষ, আপনার থেকে 30-40 বছরের পুরনো বয়স্ক দাদার লেভেলে চাচার লেভেলের লোকজন চাকরি করে, and তারা আপনাকে হেল্প করে না। আপনি যাই ইনস্ট্রাকশন দিবেন, আপনি তো সিএফও, আপনার আন্ডারে সব মুরব্বী লোকজন, শুনতেছে না কথাবার্তা। আপনি আবার বোর্ডকে বললেন যে আমার কোম্পানি 40,000 কোটি টাকা রেভিনিউর কোম্পানি, আপনারা এখনো বড় বড় বালাম খাতা মেনটেন করেন, লেজার মেনটেন করেন, হাত দিয়ে দিয়ে লিখেন, এখন কি এইভাবে চলার যুগ আছে? আপনি কোথায় অ্যাকাউন্টিং সফটওয়্যার নেবেন 3 কোটি টাকা দিয়ে? আপনি অ্যাকাউন্টিং সফটওয়্যার ইআরপি অপারেট করার মতো লোক নেবেন, রিক্রুট করবেন, ট্যাক্সে আপনার এফিশিয়েন্ট লোক নাই। এভাবে আপনি আপনার ডিমান্ড গুলো তাকে বলবেন। প্রথমত হচ্ছে এনভায়রনমেন্ট। তাহলে ম্যানেজমেন্ট আপনাকে বললো যে না, তোমাকে ওপেন চেক দিয়ে দিলাম, যেখানে যা করার, যেখানে লোক দরকার লোক নাও, যেখানে মেশিন দরকার মেশিন নাও, যেখানে সফটওয়্যার দরকার সফটওয়্যার নাও। তার মানে ফাউন্ডেশন ইজ দেয়ার। তাহলে কি আপনি কি কন্ট্রোল এনভায়রনমেন্ট আছে, আপনি যে কন্ট্রোল সেট করবেন কোম্পানিতে, তাহলে আপনাকে যখন এই ধরনের ইনস্ট্রাকশন, আপনাকে এই ধরনের যখন ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছে, লোকজনও আপনার কথা শুনতেছে, তার মানে কি কন্ট্রোল এনভায়রনমেন্ট এনশিওর হলো? জি স্যার। জি স্যার। জি স্যার তার মানে কন্ট্রোল এনভায়রনমেন্ট হচ্ছে কোম্পানিতে গভর্নেন্স, ইন্টিগ্রিটি, এথিক্যাল ভ্যালু, কম্পিটেন্স অফ এন্টিটিস পিপল। মানে আমার কোম্পানিতে যেসব লোক আছে সব যে আকাইমা লোক হয়, তাহলে আপনি কন্ট্রোল ডেভেলপ করে দিলে কন্ট্রোল চলবে ঠিক মতে? না না স্যার। স্যার। তাহলে না, স্যার। কম্পিটেন্ট লোকজন যদি থাকে, কোম্পানির যদি এথিক্যাল ভ্যালুস থাকে, কোম্পানি যদি এথিক্স এর প্র্যাকটিসই না থাকে, সব আনএথিক্যাল প্র্যাকটিস করে, তাহলে তো আপনি ল এনশিওর করতে পারবেন না। পারবেন? না স্যার আপনি গভর্নেন্স কিভাবে কোম্পানি
গভর্নেন্স মাইনে চলবে, এটা এনশিওর করতে হলে কি ইন্টিগ্রিটি মানে সততা লাগবে, এথিক্যাল ভ্যালু। তাহলে আপনি দেখলেন যে কন্ট্রোল এনভায়রনমেন্ট ইজ দেয়ার, আপনি এনভায়রনমেন্ট পাই গেছেন। তাহলে 1 নাম্বার সত্য হলো কি কন্ট্রোল এনভায়রনমেন্ট। একটা সেকেন্ড। আচ্ছা, তাহলে কন্ট্রোল এনভায়রনমেন্ট ইজ দেয়ার, আপনি কন্ট্রোল এনভায়রনমেন্ট পেয়ে গেলেন। এবার আপনি চিন্তা করবেন আমি তো কম্পোনেন্ট অফ ইন্টারনাল কন্ট্রোলে 5টার মধ্যে আরেকটা আছে। এবার আপনি এনভায়রনমেন্ট পেয়ে গেছেন, তার মানে আপনার টেনশন নাই, লোকজন কথা শুনবে না, আনএথিক্যাল লোকজনের কম্পিটেন্সি নাই, এই সমস্যা সলভ হয়ে গেল। কারণ আপনাকে ইন্টারনাল কন্ট্রোল ডেভেলপ করতে দিয়েছে, আপনাকে যদি এগুলো করতে না দেয় তাহলে তো আপনি ডেভেলপ করতে পারবেন না। এবার আপনি রিস্ক অ্যাসেসমেন্ট করবেন, কোথায় কোথায় রিস্ক আছে। অ্যাকাউন্টস ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে বসে দেখলেন কেন অ্যাকাউন্টস হয় না। দেখা যাচ্ছে জার্নাল এন্ট্রি দিতে জার্নাল লোকজন আইএস বিএস বুঝে না, যারা আছে মোটামুটি অ্যাকাউন্টিং নলেজ টুকটাক আছে, এন্ট্রি দিতে পারে, কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বুঝে না। তো আপনি এখানে সিএ প্রফেশনাল লেভেল পাস করা এমন লোকজন নিলেন, আপনি অ্যাকাউন্টিং নলেজ আছে আইএস বিএস আছে নিলেন, আপনি দেখা যায় অ্যাকাউন্টিং করার জন্য লোকজন দরকার 10টা, আছে 3টা, আপনি বাকি 7টা রিক্রুট করলেন। তাহলে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কি কি রিস্ক আছে আইডেন্টিফাই করলেন। এরপর আপনি ইনভেন্টরি, ফ্যাক্টরিতে শত শত কোটি টাকা ইনভেন্টরি, কিন্তু ইনভেন্টরি লেজার নাই, ওয়্যার হাউস ম্যানেজার নাই। ইনভেন্টরিতে যে লিফো মেথড ফিফো মেথড মেনটেন করে, এগুলো কোনো মেথড মেনটেন করার কোনো বালাই নাই। আপনি দেখলেন ইনভেন্টরি। এবার আপনি গেলেন ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। ঘটনা কি, ফিক্সড অ্যাসেট পারচেজ করে এটা কোম্পানির খরচ হিসাবে দেখাচ্ছে। ফিক্সড অ্যাসেট তো খরচ না, একটা অ্যাসেট কিনলে কোম্পানি 10 বছর ধরে বেনিফিট পাবে, তাহলে এটা আমার অ্যাসেট নাকি এক্সপেন্স? অ্যাসেট হিসেবে রেকর্ড Asset. করতেছে না ওইখানে, তাহলে কি রেকর্ডিং রিস্ক। এরকম আপনি প্রোডাকশনে গেলেন, দেখলেন 30,000 কর্মচারী কাজ করে, কিন্তু কর্মচারী কখন ঢুকে কখন বেরোয় ঠিক নাই, কিন্তু বেতন নিয়ে যাচ্ছে ডেলি 8 ঘন্টার লেবাররা। কিন্তু লেবাররা এন্ট্রি করার কোনো ফান্ড সিস্টেম নাই, কোনো কার্ড, ডিজিটাল কোনো কার্ড নাই, ম্যানুয়াল খাতার মধ্যে ভুলভাল টাইমিং লিখে ঢুকতেছে, বেরোচ্ছে, দিন শেষে টাকা নিয়ে যাচ্ছে। তাহলে এটাও রিস্ক না? এরকম আপনি বিভিন্ন জায়গায় রিস্ক গুলো আইডেন্টিফাই করবেন, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে, সেলসের সাথে, পারচেসের সাথে, ইনভেন্টরির সাথে, তারপরে আপনি প্রোডাকশনের সাথে, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে বসে তাদের অ্যাক্টিভিটিস গুলো রিভিউ করে আপনি রিস্ক অ্যাসেসমেন্ট করলেন। আপনি এবার সবগুলো রিস্ক আইডেন্টিফাই করলেন, আইডেন্টিফাই করে এবার আপনি কি করবেন, রিস্কগুলো অ্যাড্রেস করতে হবে না? অ্যাড্রেস করতে হবে। জি স্যার। এই রিস্কগুলো অ্যাড্রেস করার জন্য এবার কন্ট্রোল অ্যাক্টিভিটিস, এবার আপনি অ্যাক্টিভিটি সেট করে দিবেন। ফাইন্যান্স ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটি, তোমরা এই কাজ করবা, এই পলিসি মানবা। কন্ট্রোল অ্যাক্টিভিটিস ইজ দ্য হার্ট অফ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের হার্ট হচ্ছে কি কন্ট্রোল অ্যাক্টিভিটিস, মানে যেখানে যেখানে কন্ট্রোল নাই ওখানে কন্ট্রোল সেট করবেন। ওই যে এমডি সাহেব বলছে আমার কোম্পানিতে কোথাও কোনো কন্ট্রোল নাই, যেভাবে ইচ্ছে সেভাবে চলতেছে কোম্পানি। 30,000 টাকা বেতনে চাকরি করে সে 3 কোটি টাকার ফ্ল্যাটে থাকে, তার মানে কি সে কমিশন খায়, অনিয়ম করে। তাহলে আপনি কি করবেন, ওই তার ওখানে কন্ট্রোল অ্যাক্টিভিটি সেট করে দিবেন। এখন তুমি আর চাইলে আগের মতো কমিশন খেয়ে বিজনেস করতে পারবে না, তোমার এখানে এমন সিস্টেম, এমন জাল আপনি বসাই দিয়েছেন, প্রসেস বসাই দিয়েছেন, এখন চাইলে যে কেউ কোম্পানির টাকা তহবিল তসরুপ করতে পারবে না, ফান্ড নিতে পারবে না। এটাকে বলে কন্ট্রোল অ্যাক্টিভিটিস। মানে বিভিন্ন এরিয়াতে যেসব জায়গায় রিস্ক আছে, ওই রিস্কগুলো মিটিগেট করার জন্য ওইসব জায়গায় আপনি নতুন নতুন পলিসি দিয়ে দিচ্ছেন, নতুন নতুন প্রসিডিউর দিয়ে দিচ্ছেন। কোম্পানির লোকজন এখন ওই পলিসি ও প্রসিডিউরের বাইরে কাজ করতে পারবে না, এটাকে বলে কন্ট্রোল অ্যাক্টিভিটিস। তাহলে প্রথমে আমি এনভায়রনমেন্ট এনশিওর করব, দেন আমি রিস্ক অ্যাসেসমেন্ট করব, কোথায় কোথায় রিস্ক আছে, রিস্কগুলো আইডেন্টিফাই করে এরপর আমি কন্ট্রোল সেট করে দেব, এটাকে বলে কন্ট্রোল অ্যাক্টিভিটিস। এরপর হচ্ছে ইনফরমেশন সিস্টেম এন্ড কমিউনিকেশন, এটা অ্যানাদার কম্পোনেন্ট অফ ইন্টারনাল কন্ট্রোল। এটা হচ্ছে সিস্টেমস টু আইডেন্টিফাই, ক্যাপচার এন্ড এক্সচেঞ্জ ইনফরমেশন ইন এ ফর্ম এন্ড টাইম ফ্রেম দ্যাট এনেবল পিপল টু ক্যারি আউট দেয়ার রেসপন্সিবিলিটিস। আমি যদি এনভায়রনমেন্ট থাকে, রিস্ক অ্যাসেসমেন্ট করে আমি কন্ট্রোল অ্যাক্টিভিটিস সেট করি, যদি আমার ইনফরমেশন গুলা ঠিকমতো কারেক্টলি ফ্লোতে না থাকে, কাজ না করে, তাহলে কি আমার সিস্টেম কাজ করবে? যেসব ইনফরমেশন আমি এন্ট্রি দিচ্ছি, যেসব ডাটা ইনফরমেশন বিভিন্ন জায়গায় যাচ্ছে, এগুলো কারেক্ট না, কমিউনিকেশন প্রসেস গুলো স্মুথ না, এগুলোতে ঝামেলা আছে, তাহলে কন্ট্রোল কাজ করবে না স্যার। না স্যার। তাহলে ইনফরমেশন সিস্টেম এন্ড কমিউনিকেশন ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ইন্টারনাল কন্ট্রোল। দ্য ফাইনাল কম্পোনেন্ট ইজ মনিটরিং অফ কন্ট্রোল। আপনি এনভায়রনমেন্ট এনশিওর করলেন, পিপলস আর ভেরি এথিক্যাল, পিপলস আর ভেরি এফিশিয়েন্ট, দে আর ভেরি কম্পিটেন্ট, দে আর ওয়ার্কিং অনেস্টলি, ইন্টিগ্রিটি তাদের আছে,
আচ্ছা, আপনার সমস্ত রিস্কগুলো আপনি অ্যাড্রেস করে কন্ট্রোল সেট করে দিছেন। এখন কন্ট্রোল সেট করে দিয়ে আপনি এসে ঘুমাচ্ছেন, যাক বাবা কন্ট্রোল সেট করে দিলাম, কোম্পানি এখন আরামসে চলবে। চলবে কোম্পানি? তারপরেও নিয়ম হতে পারে। না স্যার আপনি অনিয়ম হবে। এখানে একটা ফুট ওভার ব্রিজ দিলেন, কারণ নিচে দিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। খুব সুন্দর একটা ফুট ওভার ব্রিজ করে দিলেন, একটা স্কেলেটর লাগাই দিলেন, লিফট দিলেন, মানুষ উঠবে নামবে, লাগাই দিয়ে আপনি চলে আসছেন জীবনে ওইদিকে, কোনোদিন আর পুলিশ আনসার যায় না, তাহলে মানুষ এটার উপর দিয়ে যাবে? না না স্যার। স্যার কি করতে হবে? মাঝে মাঝে দৈরা জরিমানা করতে হবে, জেলে নিতে হবে, তাহলে মানুষ ওই ফুট ওভার ব্রিজের উপর দিয়ে যাবে। নিচে থেকে দৈরা লাঠি দিয়ে কয়েকটা দিতে হবে। ওই কন্ট্রোলটা ওইরকম, আপনি যে কন্ট্রোলটা সেট করছেন এই কন্ট্রোলটা ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা মনিটরও করতে হবে সব সময়, না হলে ওই কন্ট্রোল যেটা আপনি সেট করছেন সেটা কাজ করবে না। করবে? না স্যার। না তাহলে স্যার এটা কে করবে? একটা কোম্পানিতে একটা ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট থাকে, তারা এক্সিকিউশনে ইনভলভ থাকে না। তারা কি করে? তারা কোম্পানির বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন কাজগুলো যে করে ওই কাজগুলো ঠিকমতো করতেছে কিনা ওগুলো তারা রিভিউ করে চেক করে, এটা হচ্ছে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের কাজ। তো এই জন্যই মনিটরিং অফ কন্ট্রোল ইজ ইম্পর্টেন্ট। আমি যে কন্ট্রোল সেট করছি দ্যাট শুড বি কি রেগুলারলি মনিটর করতে হবে। মনিটর না করলে কন্ট্রোল ঠিকমতো কাজ করবে না। ক্লিয়ার সবাই এতটুকু? জি তা স্যার। আমাদের জি, স্যার। ইন্টারনাল কন্ট্রোল পার্টটা 2টা ক্লাস। সো আমি আজকে এখানে পজ দেব, আমরা আরেকটা ক্লাসে ইন্টারনাল কন্ট্রোলটা শেষ করে বলবো ইনশাল্লাহ। স্যার, তো আপনারা স্যার, আমি এই information ম্যাটেরিয়ালটা system আর আপনাদেরকে বলেন। ইনফরমেশন সিস্টেম আর কমিউনিকেশনটা আরেকটু যদি বুঝাই দেওয়া যেত। ইনফরমেশন সিস্টেমটা হচ্ছে বলতেছি যে ইনফরমেশন যদি কন্ট্রোল ওভারঅল সিস্টেমের মধ্যে যদি আমার ইনফরমেশন ফ্লোটা যদি অ্যাকুরেট না হয় তাহলে কন্ট্রোল কাজ করবে না। আর কমিউনিকেশন, ইনফরমেশন গুলা ঠিকমতো সিস্টেমে কমিউনিকেট করা, ঠিক আছে? এক্সচেঞ্জ, ইনফরমেশন এক্সচেঞ্জটা যদি প্রপার না হয় তাহলে কাজ করবে না। আমি সবকিছু করলাম কিন্তু ইনফরমেশন ঠিক নাই। থ্যাংক ইউ। তো আমরা আজকের মতো শেষ করবো, যেহেতু রোজার দিন অনেকের কাজ আছে। সো আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ বাকি পার্টটা করব। আর আমি যেটা বলবো, আমার ক্লাসটা রেগুলার করবেন এবং বাসায় জাস্ট ওই চ্যাপ্টারটা পড়বেন, তাহলে আই থিঙ্ক আপনারা এটা খুব কুইকলি পাস করে যাবেন। অ্যাসুরেন্সে পাসের রেট আমার ক্লাসে অনেক হাই, কারণ প্রত্যেকটা পরীক্ষার পরে আমি অনেক মেসেজ পাই স্যার পাস করে গেছি প্রথমবারেই প্রি আর্টিকেল স্টুডেন্টদের মধ্য থেকে। আমি জানি আপনাদের এখানে মোস্টলি হচ্ছে প্রি আর্টিকেল। সো আপনারা যেটা করবেন, ক্লাস সবগুলা রেগুলারলি করবেন এবং সাথে রিলেভেন্ট চ্যাপ্টারটা পড়বেন। আমাকে সিআর যারা কমিউনিকেট করছেন তাদেরকে আমি ওই যে স্যাম্পল কোশ্চেনটা পাঠিয়ে দেবো, আপনার ক্লাসে এটা সবার কাছে সার্কুলেট করে দিবেন। আর আজকেরটা আমি ইমেইলে দিয়ে দিয়েছি, তারপর আমি একজনকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আপনারা শেয়ার করে নেবেন। আর আমরা আগামী ক্লাসে 5 নাম্বার চ্যাপ্টারের বাকি পার্টটা করব। যদি একটা ক্লাস হয়, আগামী ক্লাসে 2টো ক্লাস হয়, তাহলে এরপর আমরা রেভিনিউ সিস্টেমে চলে যাব। বলেন, কুইকলি বলেন, আমাদেরকে তাড়াতাড়ি শেষ করতে হবে। শঙ্কর, কুইকলি বলেন। স্যার ক্লাস রিলেটেড না, এখন এক্সাম রিলেটেড একটা কনফিউশন ছিল, ওটা আমি কার কাছ থেকে অ্যানসারটা পাবো? আচ্ছা, তাহলে এটা আমরা পরে আগামী ক্লাসে কথা বলবো, এক্সাম নিয়ে যত কোশ্চেন। আজকে আমরা আপাতত আর কথা না বলি, আগামী ক্লাসে আমি ক্লাস শুরু করার আগে 5 মিনিট সময় দিব। হ্যাঁ।